আর হচ্ছে যে আমি মানে যখন কেউ দেরি করে বা আগের ক্লাসটায় কোনোভাবে টাইম যায়, হ্যাঁ, তখন তুমি খুব মাথায় রেখো যে দূরের থেকে ক্লাস নিচ্ছে, হ্যাঁ, তাকে টাইম দিও, হ্যাঁ। আর আমি তো ওই যে বলেই দিলাম তোমার সামনে যে এটা ইনস্ট্রাক্টেড, সো তার কোনো কিছু করার না, দেখে দিতেই হবে, মানে অফ করে দিতেই হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, ওই যে যখন আসলে ই লাগে কিন্তু কিছু করা থাকে না, আমি যখন চুপ করে থাকি, হ্যাঁ, টিচারদের তোমার ব্যাপারটা একটু অন্যরকম, ক্লাস নিতে গেলে যখন তুমি ওই জায়গায় যাবো তোমার একই ঘটনা ঘটবে। ওকে, বলো কি অবস্থা, সবাই ভালো আছে? শুনতে পাচ্ছ আমার কথা? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। তানিশার কি অবস্থা? তানিশা, তানিশা লাস্ট দিন তুমি ক্লাসে ছিলে না, তাই না? হ্যালো স্যার লাস্ট দিন ম্যাথ ক্লাসে ছিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাকে বলো যে আমি বোধহয় এক্সারসাইজ দিয়ে কিছু কাজ দিয়েছিলাম, রাইট? ইয়েস স্যার। আমরা এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজ হচ্ছে তোমার পেজ 163, রাইট? 163। আচ্ছা, তো এক্সারসাইজে তোমার যে বিষয়গুলো ছিল তোমার তার মধ্যে স্যার আমি কি একটু পানি খেয়ে আসতে পারি? থ্যাংক ইউ স্যার। এটা আমরা পারি সবাই, এটা ডিসক্রাইব করতে পারি, মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন কে ভার্বাল এক্সপ্রেশনে দিয়ে লিখতে পারি সবাই? হ্যালো, সবাই Yes, ক্লাসে sir. যারা যে পানি খেতে গেল, সে বাদে সবাই কি পানি খেতে গেছে? No, sir. ইকরা বিনতে আলম, হোয়াট অ্যাবাউট ইউ? আচ্ছা, ফাইন। তোমার তা এখন এটা এই যে এখানে 7টা দেওয়া আছে, এই সবগুলো কি আমরা ভার্বাল এক্সপ্রেশনে লিখতে পারি? স্যার আমি স্যার লাস্টেরটাতে স্যার কনফিউজড হয়ে গেছি স্যার। হ্যাঁ, Yes, sir. ওকে, ভেরি সিম্পলি আমরা এইটুকু চিন্তা করি যে while you say one, sorry, যখন আমরা বলি যে 1/3, এটাকে ভার্বালি লিখলে কি লিখবা? এটাকে ভার্বালি কি লিখবা? 1/3, রাইট? Yes, sir. তাইতো? আরেকটা কি লেখা যায়? 1/3 parts, right? Yes, sir. এটাই তো লেখে, হ্যাঁ, 1 part out of 3 part or 1 part out of 3, right? এটাই তো লেখে। আচ্ছা, এখন while we say 2/3, তখন তাহলে কি লিখবে? Sir, 2/3. Sir, 2/3, right? 2/3, এটাই তো আসে 2/3, right? Yes, sir. What about these actually? X plus y plus z. Okay, I'm not going to go for this one. Okay, what about these? Sir, 7 times of x. 7 times of x. 7 times of x, right? 7 times of x. Okay. If I say 2x by 3, then we can write down 2/3 multiplied by x, right? Yes, sir. So how we gonna actually explain this one verbally? Sir, 2/3 multiplied by x. 2/3 of x of বললেই হয়ে যাচ্ছে, right? 2/3 of x, right? 2/3 of x. So what is these actually? X plus y plus z, sum of x plus y plus z, right? Yes, sir. So we can say 2/3 of the sum of x plus y plus z, right? আমি দেখালাম যে কিভাবে আমরা চিন্তাটা করতে পারি, যে এখন কি মাদি, এখন কি প্রবলেমটা সলভ হয়েছে? আচ্ছা স্যার, জি, 3x plus 5 এটাকে আমরা 3 এটা yes sir, সেকেন্ডটা। আচ্ছা, আমরা একটা কাজ করি, সবচেয়ে ভালো হয় আমরা লিখি পেজ, আমরা লিখি এক্সারসাইজ, সবাই লিখি খাতায়।
পেজ যেহেতু আমাদের এখন এক্সারসাইজের নাম্বার নাই, রাইট? নাম্বার আছে কি? নাই। So how can I write down this page 163? 1, এটা হচ্ছে 1, so number 1 কি ছিল? 7x, so কি লিখতে পারি? 7 times of X. 7 times of number 2 কি ছিল? 3x plus 5, right? So তাহলে এটা কি হবে 3 times of x plus আমরা 5? এভাবে লিখতে পারি, রাইট? 5 more than 3 times of X. স্যার এটা কি এরকম লেখা যাবে যে স্যার 3 times of x added with 5? লেখা যাবে, কিন্তু যখন আমরা আরো মানে এই বিষয়গুলোকে কোথাও ব্যবহার করি তখন এই লাইনটা একটু স্মার্ট আর কি। I mean you can actually dynamically use this format, বুঝতে পারছেন? Yes sir. 3 times of x, X. right? এটা হচ্ছে তোমার, you can write down like this, right? ওইটা লিখতে পারো, তুমি এমনও লিখতে পারো যে sum of 5 and 3 times of x, তুমি এটাও বলতে পারো, রাইট? Yes sir. Sum of 3 times of x and 5, এটাও বলতে পারো তুমি, but this is better actually, 5 more than 3 times of x. আচ্ছা, 4x minus 11, right? The difference, এটা কি? তুমি 4x minus 11y, so you can write down 11 times of y subtracted from 4x, 4 times of x, or you can write down difference between 4 times of x and 11 times of y, right? এই তানিশা কি পানি খেয়ে আসছস? Yes, sir. Okay. Sir, minus কই যাবে স্যার? ওই যে তুমি ডিফারেন্স বলছো, while you go for difference, what do you do actually? One have to be positive and another have to be negative, right? Yes, sir. If you go for difference, if you go for subtraction, then you must have to go for 2 different types of quantity. One must be positive and one must be, the other must be negative, right? It's difference also, বুঝতে পারছি? Yes, sir. Or you can say that 11 times of y subtracted from 4 times of x. বুঝতে পারছি কথাটা? Yes, sir. এটা হচ্ছে মোর লিটারারি, রাইট? এই যেটা লিখেছি ওটা হচ্ছে একটু কাইন্ড অফ মেকানিক্যাল যে ভার্বাল এক্সপ্রেশন অর লাইক দ্যাট। আচ্ছা, নাম্বার 4 বুঝতে পারছি সবাই? Yes sir. Yes, sir. While you say difference, then we must have to go for these, right? Whether you write down minus 11, তোমাকে যদি এমনও দেয়, যদি এটাকে বলে যে instead of this we gonna write down minus 11y plus 4x, still it is, you can say the difference, because you are going to subtract them, you're going to cut one from the other. Whoever is greater in value, that is not important, you are finding the difference, right? কোনটা বড় actually in value, মানে 11y, I mean if I just ignore their type, I mean whether they are negative or positive, you just ignore their type, তাহলে 11y এর ভ্যালু আর 4x এর ভ্যালুটা যদি শুধু নেই, তাহলে কোনটা বড় সেটা আমাদের কনসিডারেশন না, আমরা ডিফারেন্সটা বের করে যাচ্ছি, বুঝতে পারছি? Yes, Yes, sir. sir. ওকে, নেক্সট কোনটা? এটা না? So এটা কি half of what? The sum of 2x, 2 times of x and 3 times of y, তাই লেখা না? Yes, sir. Yes, sir. Number 4 half 2x plus 3y. We can explain this one, right?
either you can say divided by 2, or you can say half of the sum of 2 times of x and 3 times of y, right? বুঝতে পারছিস? Yes, sir. Yes, sir. Now, if you go for x by 2 plus y by 3 minus z by 5, right? Okay, help me to do that. X by 2, তারপরে কি? Y by 3 minus y by Sir, Z by 5. 5. Sir, Z Z by হবে, 5, sir? I'm sorry. Z by 5. Now, from where you can start? You can say that z by 5, 1/5 of z subtracted from the sum of x, half of x and 1/3 of x. The sum of the half of x and 1/3 of x. This is why you can say in that way, right? I mean, একটা লিখি first of all. আমরা লিখি যে 1/5 of z subtracted from subtract করলাম কোত্থেকে? Sum of these, right? From the sum, because you're going to, these two quantity is undoubtedly both are positive, and we're gonna add them first and subtract it later on, or we can subtract this one from any of these two, and later on we just the difference will be added with this one. However the approach is, however the method we are going to follow, we're going to get the same result, right? So we can actually explain that we can add these up and subtract this one. So we started how? 1/5 of z subtracted from the sum of half of x and 1/3, 1 লিখে এরকম হাইপেন দিব, right? 1/3 of, I mean, whether it is in 2 line or 1 line, 1/3 of y. Any confusion? No, sir. বুঝতে পারছি এটা? Yes, sir. Yes, sir. আচ্ছা, ইন কেসেস আমি গত 3 বছর 4 বছরের অভিজ্ঞতা বলি, 21 22 বা 20 21 22 এর অভিজ্ঞতা বলি। যখন দেখা যাচ্ছে যে আমি বাংলায় যদি ক্লাস নেই, মানে একেবারেই বাংলায় আর খুব অল্প মাত্রায় ইংলিশ, তাহলে দেখা যায় ক্লাস কম বুঝে। যদি আমি ইংলিশে ক্লাস নেই, মানে 50-50, তাহলে দেখা যায় মানে এক্সপ্লেনেশনের কথাগুলো বাংলায় বলতেছে আর বাকি কথাগুলো পুরোপুরি ইংলিশে বলতেছে। আমি টার্মিনোলজি এন্ড লিটল বিট মোর দ্যান দ্যাট, তখন দেখা যায় বুঝে। আর যদি সম্পূর্ণই ইংলিশে বলা হয়, তখন দেখা যায় ক্লাস বুঝতে সমস্যা হয়, বা এরকম কিছু স্মেলড ইন লাস্ট 3 years, রাইট? এখন তোমরা যদি আমাকে বলো যে না, আপনি হচ্ছে পুরোপুরি ইংলিশে ক্লাস নেবেন, আপনি কোনো বাংলা ব্যবহার করবেন না, তাও আমি নিব, বাট আই মাস্ট হ্যাভ টু গেট রেসপন্স ফ্রম ইউ গাইজ দ্যাট ইউ আর গেটিং মাই পয়েন্টস, গেটিং মাই ওয়ার্ডস। আমার কথা বুঝতে পারছি? যদি Yes, আমি sir. রেসপন্স না পাই, তাহলে আমি ইংলিশে সুইচ করব গ্র্যাজুয়ালি। আই এম ট্রাইং টু সুইচ 100% ইংলিশ, বাট যদি দেখা যায় যে আমি রেসপন্স পাচ্ছি না, তাহলে আমি বুঝবো যে তুমি আমার কথা বুঝতেছো না। এটা এমন না যে তোমার বুঝ দুর্বল, এমনও হতে পারে যে আমার এক্সপ্লেনেশনও দুর্বল হতে পারে, ইন কেসেস, রাইট? বুঝতে পারছি? Yes, sir. Yes, sir. এখন যদি মনে হয় যে না, আমার কথা তুমি বুঝতেছো, আমি হয়তো এখন 75% হচ্ছে যে ইংলিশে আছি, 25% বাংলায় আছি, এখন গ্র্যাজুয়ালি আমি সুইচ কোন দিকে করবো, এটা তোমাদের প্রত্যেকের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। সংখ্যায় তো 30-40 জন ক্লাস করতেছিলেন, রাইট? সো একটা স্টুডেন্টের পার্টিসিপেশন, যে আমরা যে রিমোটলি একটা প্ল্যাটফর্মে আসছি, বাট রিমোটলি দেখো সারা বিশ্বে বড় বড় বিজনেস চলতেছে, পড়ালেখাও চলা সম্ভব খুব ভালোভাবে, ডিপেন্ড অন ওয়েদার ইউ আর পার্টিসিপেটিং ইন দ্য বিজনেস অর নট, রাইট? আই মিন ইন দ্য বিজনেস অফ এডুকেশন আর লার্নিং অর নট, এটার উপর ডিপেন্ড করতেছে তুমি শিখবা কিনা। ইট ইজ নট দ্য ফেইলিয়ার অফ দ্য প্ল্যাটফর্ম, কথা বুঝতে পারছি? ইট ইজ দ্য ফেইলিয়ার অফ আওয়ার পার্টিসিপেশন। বুঝতে পারছি কথাটা?
কারণ Yes, sir. গ্লোবালি বড় বড় কর্পোরেট, বিশাল বড় বড় বিজনেস, মিলিটারি অর্গানাইজেশন থেকে শুরু করে সিভিল অর্গানাইজেশন, সমস্ত কিছু তোমার জুমে বিশাল বিশাল মিটিং করতে, পিপল ডোন্ট হ্যাভ টাইম টু ট্রাভেল, রাইট? এবং দেখা যাচ্ছে যে 5টা দেশের লোকজন একটা প্ল্যাটফর্মে এসে রিমোটলি কাজ করতেছে, তো পড়ালেখা করা তো অনেক সহজ এর চেয়ে। ক্লিয়ার? ইট অল ডিপেন্ড অন ইউর সিনসিয়ারিটি, ইউর পার্টিসিপেশন। আচ্ছা, এইটা 5 নাম্বারটা ক্লিয়ার? Yes, sir. 6 Yes, নাম্বারটা sir. পারবো Yes, না, sir. আমরা এটাকে প্রসেস করে নিতে পারি। আমরা এটাকে এই যেখানে লিখেছি এটাকে কি করতে পারি? প্রসেস করে নিতে পারি। You don't have to go for exactly what it is written. তোমাকে যে ওইভাবেই এটাকে বলতে হবে এমন কথা নেই, রাইট? যেমন তুমি you don't have to that 15 times of z added with the difference between 12 times of x and 13 times of y, মানে এদের ডিফারেন্সের সাথে এটা অ্যাড করতেছে, এটা না বলে আমরা মানে সহজও করতে পারি এটাকে। মানে এরকমও বলতে পারি যে ওকে, রাইট ডাউন লাইক দিস 12x added with 15z, right, minus 13 times of y. এটাকেও এক্সপ্লেইন করতে পারি, অথবা এটাকে এক্সপ্লেইন করতে পারি। You must have to understand that you have two quantity over there, I mean 2 terms over there in this whole expression. Those are positive, so you're going to add them and subtract later. It is not important that you have to rearrange those as you are describing. বুঝতে পারছি? You don't have to write down this one, but you can actually describe in that way. I mean, you can say that তোমার হচ্ছে 13 times of y subtracted from the sum of 12 times of x and 15 times of z, right? Okay, number 1 আমরা এরকম লিখতে পারি, আমি নাম্বার a দিই, হ্যাঁ। 13 times of y times of y subtracted from the sum of 12 times of x and 15 times of z. এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যেরকম sum of 15 times of z and the difference between 12 times of x and 13 times of y. বুঝতে পারছি? মানে বললাম খাঁটি বাংলা ভাষা হচ্ছে এরকম, z এর 15 টাইমস, 12 টাইমস অফ x এবং 13 টাইমস অফ y এর ডিফারেন্সের সাথে অ্যাড করলাম, the sum of or added with, এভাবে বলতে পারো। বুঝছি, দুটো একই তো কথা। So as we approach for our manipulation of addition and subtraction, once we go for that, তখন আমরা কি করি, আমরা এগুলোকে এক জায়গায় করে ফেলি, যেগুলো পজিটিভ টাইপের সেগুলো কি করি, এক জায়গায় করি না? সো ওইটা ধরে যদি লিখতে পারি, মানে you can actually describe in some few others way also, you can if you right? বুঝতে পারছি? Yes, sir. Yes, sir. So অথবা তুমি বলতে পারো যে difference between 13 times of y and the sum of 12 times of x and 15 times of z, এটাও তুমি বলতে পারো। সো মিনিংফুল হতে হবে, ওইটা যা মিন করতেছে সেটাকে তুমি কয়েকভাবে বলতে পারতে হবে, রাইট? মানে যেভাবে তুমি বলো ওটা মিনিং ঠিক থাকতে হবে। এটা ক্লিয়ার? নাম্বার 7।
স্যার ওইটা একটু আরেকবার দেখাতে পারবেন স্যার? Sure. Hold on. Just a minute. এর আগের বছর দেখছি অনেকে অনেক ভর্তা খায় না, ভর্তা ভাত খায় না। তোমরা কি ভর্তা ভাত খাও? স্যার সামটাইমস। সামটাইমস। তোমার কালো জিরা চিনো? Yes, sir. Yes, sir. স্যার শেষ হয় না, মানে আমি একটা ওয়ার্ড বুঝছিলাম না। শেষ নাই, স্ক্রিনশট মার। স্যার একটা ওয়ার্ড বুঝতে পারছি। স্ক্রিনশট কোনটা? যে এটা টাইমস অফ দেন এটা এডি কি হচ্ছে? এক্স, এটা তো টাইমস অফ এক্স এন্ড 13 টাইমস অফ ওয়াই। ইয়েস স্যার, চেঞ্জ করতে পারেন। Okay. Now this one is what actually? 2/3 of the sum of x, y and z. শেষ কাহিনী। বুঝতে পারছি? এটা কি? 2/3 of the sum of x, y and z. ঠিক না? আমেরিকানরা কি বলে? z। আমাদের গ্রাম হচ্ছে বলে না জে স্যার। হ্যাঁ, so z। তো তোমার ধরো যে একটা আছে কি জি, এটা কি জে, এটা কি জেড, ঠিক না? Yes, sir. এটা জি বলো তাহলে এটা কোথায় উচ্চারণ হবে? সো এটা যদি তোমার দাঁত উপরের দাঁত হয় আর নিচের দাঁত পাঠিয়ে সাইড থেকে দেখতেছো, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার মুখের ভিতরে যে দাঁত, যে মুখের ভিতরে এইখানে হচ্ছে তোমার জিভ, রাইট? এখন কোন জি কোথায় উৎপন্ন হয়? যদি বলো তুমি জিতে বলো জেন্টলম্যান, বলো জাঙ্গল, আর এটাতে বলো জু। বলো কোন জি কোথায়, কোথায় তুমি তোমরা জিভ দিয়ে মুখের ভিতরে জি জে জেড আর জি, জি জে জি উচ্চারণ করে দেখো তো তোমার জিভটা কোথায়। আমি যদি বিভিন্ন স্পটের নাম দিই, এটা ধরো যে তোমার 5 4 3 2 1, হ্যাঁ, আমি 5টা ভাগে ভাগ করলাম। এখন বলো কোন জি কোথায়? ব্রিটিশরা জেড বলে না? হ্যাঁ ব্রিটিশরা জেড বলে না? হ্যাঁ জেড বলে, বাট আবার জেড অর জি। আমার কথা হচ্ছে যে এইগুলো, এই যে এখানে 5টা পয়েন্ট আছে, এখানে কোথায় এই যে জিভটা কোথায়, কোন জায়গায়, কোন জিভটা কোন জায়গাটায়, কোনটার জন্য, কোন বর্ণের জন্য, কোন অ্যালফাবেটের জন্য আমরা কোথায়। আদারওয়াইজ তো জেন্টলম্যান, জেন্টলম্যান আর জাঙ্গল, হ্যাঁ, আর জু সবই তো একই হয়ে যাবে, ঠিক না? তুমি যদি প্রনাউন্সিয়েশন লেখো এরকম, যদি 3টার পার্থক্য না থাকে, হ্যাঁ, 3টা উচ্চারণের পার্থক্য যদি না বুঝি, তাহলে সবই তো একই না? Yes, sir. এখন বলো যে কোনটা কোথায় উচ্চারণ হবে? জেড মানে জু হচ্ছে জু, হ্যাঁ বলো জু কোথায়? মেবি টু। 2, আচ্ছা, আর তারপরে জি জে, Sir, 4. জে, ফোর। জে 4, তাহলে জি, Sir, 2. জি 2, Sir, 2 or ওকে, 3. জে, হ্যাঁ স্যার 2 or 3, 2 or 3। 2 or 3। Yes, sir. এটা হচ্ছে দ্য সবচেয়ে ব্যাক, সবচেয়ে পিছনে হচ্ছে এটা, হ্যাঁ, মানে 3 4 এর মাঝখানে, তুমি 3 4 এর মাঝখানে বলতে পারো বা 4 বলতে পারো, জি, রাইট, জি। দেখো তুমি জি ফোল্ড করে দাও, জি, হ্যাঁ, তোমার ফোল্ড করে দাও জেন্টলম্যান, হ্যাঁ, জেন্টলম্যান এখানে দেখবা যে এই জায়গাটায় উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে তুমি 4 বলতে পারো বেটার, রাইট? যদি বলো জাঙ্গল, তাহলে দেখো যে যেটাকে এখানে ট্যাগ দিতে হচ্ছে, মানে দাঁতের ঠিক পিছনে ইয়েস বিরাট স্যার। 3 এই জায়গাটা, রাইট?
এটা হচ্ছে মানে নাম দিয়ে পড়ালে ভালো ছিল। এটা হচ্ছে তুমি 2, রাইট? ইটস মোর নিয়ার টু জেড। নাও once you pronounce That zoo, শীতের zoo, মধ্যে লাগে। zoo, তখন তোমার জিভটা না, এই যে দাঁত চাপায় এখানে জিভ, মানে এই যে দাঁতের পিছনে অনেক ভাইব্রেট করতে, zoo, zoo, এরকম তোমার দাঁত কি করতে হয়, ওয়ানে নিয়ে আসতে, রাইট? আই মিন জাস্ট বিহাইন্ড দ্য টিথ, জাস্ট বিহাইন্ড দ্য টিথ, বুঝতে পারছি? ওকে, সো ডিস্টিংশন থাকা উচিত। ওকে, আচ্ছা, যাই হচ্ছে তোমার hold on, আমরা সরি, স্যার একটা কথা বলতে পারি? শিওর। আমাদেরকে এর আগে যে এসডব্লিউটা দিয়েছিলেন ওই এসডব্লিউটা না আমি বুঝিনি স্যার। মানে কত নাম্বার পৃষ্ঠাটা? স্যার 159 পেজ। 56, 59। 159, বাকিরা সবাই ক্লিয়ার? 159 তো এডিশন সাবট্রাকশন, তাই তো? এই যে এটা স্যার এডিশন, লাইক আনলাইক এগুলো। আচ্ছা, লাইক আনলাইক, এটা বাকিরা ক্লিয়ার? এটা লাইক Yes. আনলাইক, স্যার আমার একটু কনফিউশন আছে স্যার। তোমার কনফিউশন আছে? ওকে, মানে বলতেছে তোমার মিল আর অমিল আর কি, শুধু কথা একরকম অথবা ভিন্ন রকম। যেমন ধরো যে তুমি once we go for counting, আমরা যদি ফ্রুটস, এখন ধরো যে এক জায়গায় অনেক ফ্রুটস আছে, অনেক ফ্রুটস, আম আছে, কাঁঠাল আছে, ব্যানানা আছে, হ্যাঁ, তো অনেক ফ্রুট আছে, আর তার পাশে একটা ভেড়া আছে। কি আছে? একটা ভেড়া, হ্যাঁ। এখানে তো অনেক ফ্রুট, আবার কিছু ভেড়া আছে, একটা অনেক কিছু ভেড়া আছে। if you are asked to count, you will count 1, 2, 3, right? Because all these are fruits, right? Am I clear? ইয়েস স্যার। Okay, now যদি তোমার শুধু ফ্রুট থাকে and বলো যে হ্যাঁ এখান থেকে শুধু কলাগুলোকে কাউন্ট করো, মানে তুমি যদি বলো যে ওকে কতগুলো কলা আছে, তুমি কি শুধু কলা গুনবা, না কলার সাথে আম আর কাঁঠাল এগুলো গুনবা? স্যার অনলি কলা। কলা। অনলি ব্যানানা। ঠিক এরকম অ্যালজেব্রিক এক্সপ্রেশনে যখন আমরা অ্যাড করতে যাব, তখন কখন আমি ধরো যে একটা 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 ম্যাঙ্গো আছে, তার পাশে একটা মুরগি আছে, হ্যাঁ, ইউ জাস্ট ক্যানট সে 1, 2, 1, 2, বিকজ তোমাকে বলো নাই যে ওকে ইউ কাউন্ট দ্য অবজেক্টস ওভার দেয়ার, ওয়েদার লিভিং অর নন লিভিং, ইউ ডোন্ট কেয়ার। যদি এরকম বলে তাহলে 1, 2 বলতে পারো, ম্যাঙ্গো আর মুরগিকে একই কাউন্টে নিতে পারো। বাট once you are told that you have to add, you never can add a mango with a murgi, I mean with a chicken, right? You never can count, right? You never can add them up. Like, I mean, যখন আমরা এখানে 3x আর 4x এদেরকে add করতে পারি, subtract করতে পারি, they are similar, they are like, right? But we cannot add 5x 7aby, এটা add করতে পারি না। কেন? আমরা যে এদেরকে এই যে টার্মগুলোর যে তোমার ফ্যাক্টরস আছে, সেই ফ্যাক্টরস গুলো যদি ডিফারেন্ট হয়, আমরা কি করতে পারি না, অ্যাড করতে পারি না। আমি বুঝাই সিম্পলি, এটা আসলে কেন পারি না, এটা একটা গুরুত্বপূর্ণ রিজন আছে। দেখো তোমাদের ওদের কি এরপরে আরেকটা ক্লাস আছে? হ্যাঁ, এই যে যখনই হলন, আচ্ছা, আমি একটা বিষয় খেয়াল করি আমরা। ধরো আমি বললাম 9 plus 9, রাইট? ওকে, আমরা সবাই জানি 9 এর সাথে হাতে যোগ করলাম 9 বলে 18, তার সাথে হাতে যোগ করলাম 9, কি হবে? 27, রাইট? But how we can get this 27 in a blink once we go for the multiplication product process, right? How many 9 we have? We have 3 9s, right? 9. You can say 3 9s are 27. And once we go for a plus a, we cannot count them continuously. As we count them 9 এর পরে আরেকটা 9 কাউন্ট করতে গেলে আমরা হাতে আমরা কাউন্ট করতে পারি যে 9, okay, 10, 11, 12, 13. We cannot do that process, we cannot apply that process for this to add up.
বুঝতে পারছি? Yes. And in that case, we go for this method. I mean, a plus a plus a, that means 3 times of a. We don't have this value till we get the value for a, right? But once you were told that a plus b, we cannot write down like this. Why? Because calcoro 5 plus 7 or তোমাকে যদি বলে 9 plus 7, can we go for this process as we have done here? পারবো কি? 9 No, plus sir. 7 তারপরে বললো যে plus 12, আমরা কি এই ধরনের যে প্রোডাক্টিভ প্রসেসে যেতে পারবো? পারবো না। কেন? No, sir. they are having different value, right? আমাদের কি করতে হবে? একেবারেই ইন্ডাকটিভ মেথডে একের পর এক কাউন্ট করতে হবে। 9 তারপরে কি 10 11 12 13 14 15 16, ওকে 7 যোগ হইছে, ওকে 7 16 এর পরে 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, ওকে। এইভাবে ইন্ডাকটিভ কাউন্টিং ছাড়া আমাদের পক্ষে কি এরকম কাউন্টিং এই জায়গাটায় সম্ভব? No, sir. সম্ভব না, right? That means while a there, I mean similar things, similar তোমার হচ্ছে যে unknown expression, they will take same value for one single scenario. তখন আমরা কি করতে পারি? তখন আমরা এই মেথডে অ্যাড করতে পারি। কিন্তু যদি a আর b different হয়, we don't have any process to go for the addition, right? We cannot add them or we cannot subtract a from b or b from a. বুঝতে পারছি? Why they are different? Because Yes. one will be 9 and another will be 7, so we cannot add them in that process. Algebra তে আমরা এই প্রসেসটা অ্যাড করতে পারি না। Sir, তাহলে এখানে কাউন্টিং মানে- মেথড অ্যাড করতে পারি না। আমরা এরকম বলতে পারি x plus x, you can write down 3x, right? If you have ax plus bx plus cx, we cannot go for the counting, right? Can we? no, sir. No, We sir. cannot count them as because they are the product. I mean, the factors for these individual terms are not similar to each other. So we cannot go for any kinds of addition process or addition operation or any kinds of subtraction operation. As once we go for algebra, we are going for this productive method, not this inductive counting, right? Yes. So that's why we have to know in algebra, we have to learn which terms are like or which terms are not actually. I mean, similar or dissimilar যে টার্মস বলা হয়, এই সিমিলার ডিসিমিলার টার্মস আমাদের বুঝতে হয়। রিজনটা বুঝতে পারছি যে why do we have to know that? Yes, sir. Hello? Yes, sir. আচ্ছা, এবার now if you go there, I mean in that okay, let me bring that phrase here. I'm cropping down. আমি যদি নিয়ে আসি এখানে, এই জায়গাটায় যে কেন আমরা আসলে সিমিলার এবং ডিসিমিলার ব্যাপারটাকে লার্ন করব, why it is very much necessary once we are learning algebra. As because if you go for addition and subtraction, we have only one method that is productive, right? I mean, in the process we found actually, I mean, once we say that it is the shortest or easiest process of addition, right? Okay, so 3x and 4x is similar. Why? Because the factors are similar, right? But we cannot add 5ax and 7aby. এখন কি বুঝছি ব্যাপারটা যে কেন আমরা অ্যাড করতে পারবো না? Yes, sir. Yes, sir. Maybe a and x খেয়াল করি, আমরা একটু লিখি। ধরো a means 2 and x means 3. So ax means ax is equal to 6, right? So once we say 5ax, we mean actually x plus x plus x plus x plus x. That means you can say 6 plus 6 plus 6 plus 6 plus 6. And so you go for that approach, 5 multiplied by 6, you are going to get 30, right? Now, if I go for 7, maybe aby
A is 2, I'm sorry, A is 2, B is 1, and suppose Y is 4. So the product will be 8, right? So if we go for 8, right? Not যদি বলো 7 ABY, then we have 7 ABY plus এভাবে কয়টা ABY আমরা অ্যাড করব এখানে? How many ABYs? 7 ABY, right? And কয়টা প্রত্যেক ABY এর ভ্যালু কত পেয়েছি আমরা? 8 plus 8 plus 8 plus 8 plus 8 plus 8 plus 8. So how many 8 we are adding actually? We are adding 7 8. So we can write down 7 multiplied by 8, and that will be 56, right? Any problem with that? Hello? No, sir. No, sir. No, sir. Now, once if you are told that 5x plus 7 ABY, now you see that for 5x means 6 plus 6 plus, I mean the ax value boshai, as ax is actually 6 and ABY is 8. 6 plus 6 plus 6 plus 6 plus okay, plus ebare koyta 8 likhbo? 8 plus 8 plus 8 plus 8 plus 8 plus 8 plus 8. Can we actually আমরা এটাকে অ্যাড করতে পারি একসাথে 5 multiplied by 6, বাট এটাকে কি একসাথে কাউন্ট করে দিতে পারি যে এখানে 5টা আছে আর 7টা আছে, একবারে কি 12 দিয়ে 6 কে মাল্টিপ্লাই করলে হবে? রেজাল্ট পাবো? No, sir. পাবো না। আমাদের এই পোরশনটা কি আলাদাই করতে হবে, ঠিক না? বিকজ দে আর হ্যাভিং ডিফারেন্ট ভ্যালু, রাইট? We cannot add actually them. So আমরা নিউমেরিক্যালি ওইটা পারি না আসলে। আমরা আসলে নাম্বার সিস্টেমে এটা আমরা যদি ভ্যালু দেই তাও আমরা এটাকে পাই না। তখন আমাদের কি করতে হবে? ইন্ডাকটিভ এডিশনে যাইতে হবে। That is why we cannot actually add them. আমরা কি এটাকে অ্যাড করতে পারি? আমরা এটাকে তখন অ্যালজেব্রায় কিভাবে সলভ করতেছি? ওকে, what are their factors? যদি বলি যে না ফ্যাক্টরস হচ্ছে সিমিলার, then the inside value is similar, that the value will be similar, we can say like. If not similar, আমরা বলি unlike. Like unlike এর বিষয়টা বুঝতে পারছি? Yes, Yes, sir. sir. Now, Yes, sir. if we have how many xy there, that is not the problem. You can add or subtract these two values, 11 and minus 2 by 3. Do you Yes. have any problem adding and subtracting them? No, You sir. don't have any problem, right? So their factors. আমরা বলতে পারি 11 x and y are পরেরটা কি? minus 2 over 3, and if we write down in sequence x y, তাহলে আমরা দেখছি যে হ্যাঁ all they are similar, তাহলে কি হবে আনসারটা? Like. Why they are like? Because algebraic factors of both terms are same. Clear? Yes, sir. Now can we say number 4, like or unlike? Sir, unlike. Unlike, sir. right? Undoubtedly, right? Yes. And why unlike is because of only this b, and b is not present here and z is not present over there. They got a 1. If you write down 1 a b x, you have a 1 coefficient over there, right? You can write down that. So you have numeric things over there. If you don't have any numeric things, means you don't have 1 or minus 1. If there is a minus 1, then that minus 1 will go with that numeric value, right? So তার মানে এটা কি হবে? এটা আনলাইক কেন? এটা আনলাইক হচ্ছে এই b এবং কার জন্য? z এর জন্য, রাইট? এটা কি হবে? লাইক আনলাইক কোথায় আনলাইক তারা? নিউমেরিক পার্টে তারা আনলাইক? No, sir. এখানে আনলাইক না। Sir, ইফরা, you have its idea? B B এবং A. Yeah, great. Are they unlike or like? Sir, Unlike. Unlike, as because x and y are not Yes. similar, right? Are they unlike or like? Sir, unlike. Unlike, because p and q are not similar. Are they alike or unlike? Sir, Like, and because m and n sequence doesn't matter. We do know actually 4 multiplied by 5 is what? 4 multiplied by 5? 20. Okay. Now a very difficult question for Tanisha. Okay, Tanisha, ready? Yes, sir. Okay, 5 multiplied by 4. বলো কত হবে? 20, sir. 20. I mean, if you just change the order,
It doesn't change the It doesn't answer, change the sir. value, right? I mean, so Yes. mn is nm, right? Is there any difference? No, sir. No, No sir. difference. So this mn is actually this nm. So 7/9 is actually similar to -13 because both are numeric, whether they are fraction or integer, negative or positive, that doesn't matter, right? So they are like. বুঝতে পারছি? Yes, sir. Yes, Yes, sir. sir. Okay, so a lot of thanks to Ifra. Let's see. So this. Okay, আর কোনো problem এখানে? আর কারো কোনো problem? No, No, sir. sir. আচ্ছা, what about 2? আমি এটা একটু আমার ক্লাস কয়টা পর্যন্ত অবজার্ভার, আমার ক্লাস কয়টা পর্যন্ত অবজার্ভার, আমার ক্লাস কি শেষ, টাইম শেষ? ক্লাস টাইম শেষ না? কিন্তু মানে পরের টিচার তো এখনো জয়েন করে নাই, দাদা আমি এদের কিছু ক্লাস নেই। আচ্ছা, ওকে, add 4 times y to 5 times x, কি লিখবো? 4 times y to 5 times x, 5x plus কি 4y না? 4y. Subtract 3 times the number from double of another number. The double of another number যদি 2x হয়, subtract করে দিব কত? 3y. Any problem with that? No, No, sir. sir. No, sir. Okay, Shapna bought 4 oranges at the rate of x taka per dozen. Who bought 4 oranges, but the x is actually the price for how many? Sir, Per part dozen. 1 dozen, I mean 12, right? Yes, sir. Okay, I mean এখানে বোধহয় আমাদের একটু মানে কাজ করার সুযোগ আছে। ওকে, না এখানে থেকে নিতে চাও কি বলে সেজান? সেজান কোথায় নিলে কমফোর্টেবল? ওখানে is your তাহলে চেঞ্জ করতে হবে না? ওদের কি ক্লাস আছে আর? তাহলে ওই সিস্টেম বন্ধ করে দেখো। আচ্ছা, এটা লাস্ট করি তোমাদের সাথে, খেয়াল করো। What you mean by a dozen? 1 dozen is actually 12. 12. 1 dozen is 12, right? Yes, sir. So আমরা একটা অ্যাপ্রোচে যাই। এটা one or more approaches we can actually build to write down the solution. Okay, আমি একটা অ্যাপ্রোচের দিকে যাই, সেখানে আমার একটা ভিশন আছে ওই অ্যাপ্রোচের কারণে আমি করি এরকম, রাইট? আমি লিখলাম 4 oranges divided by 12 oranges equal to what? I mean 4 by 12, তাই তো? That means 1, এখানে কত? 3. 3. I mean it means that 4 oranges is 1/3 of 12 oranges. Is that clear? Yes. Yes. I mean, if you are told that what part of 1 dozen is 4 orange, then what will be your answer? 3 If you part. are told that what part of 1 dozen orange is 4 oranges, answer কি হবে? So 1 by 3 part. 1/3, right? Or 1/3 part, or 1 part out of 3. এটা না আনসার? আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছো? যদি Yes, বলে sir. যে 1 ডজনের কত ভাগের, বাংলা যদি বলে যে 1 ডজনের কত ভাগের 1 ভাগ হচ্ছে 4টা অরেঞ্জ, তাহলে আমরা কি করবো? 4/12, তাই না? এটা না? এখন if you have got 1/3 of a dozen, তোমার প্রাইসও কি হবে? কস্ট কি হবে? 1/3 হয়ে যাবে না? হ্যালো, Yes, Yes. sir. Yes, sir. প্রাইস কি হবে? তুমি যদি 1 কেজি চাল কিনো 20 টাকা হয়, 4 কেজি চাল কিনলে কি হবে? 4 times of that. এটা বুঝি। বাজার করছো কোনোদিন? বাজারে গিয়ে বাজার করলে কিন্তু হিসাবপত্র ভালো বোঝা যায়। বাজার করছো কে বলো? Sir, আমি করছি। Sir, সব কি আমি মানে করেছি, সুপার শপে ট্রলি নিয়ে শুধু ট্রলির মধ্যে নাও, আর পিওএস এ গিয়ে পয়েন্ট অফ সেলে গিয়ে দিলে ওরাই হিসাব করে, তাই তো? ওরা অনেক চুরিও করে না সময়। একই জিনিস তুমি 3টা নিছো, ওরা 5টা দিছে। ইউ মাস্ট হ্যাভ টু চেক অলওয়েজ, রাইট? এটা চেক করবা, দেখবা 5টা দিয়ে দিছে তোমাকে। এরকম প্রচুর হয়, কিন্তু তুমি যে কোনো একটা ম্যাক্সিমাম সুপার শপ গুলোতে এরকম করে। এটা কেয়ারফুল থাকা লাগে, মানে যেখানে একটু ভিড় বেশি। হ্যাঁ বলো তানিশা, বলো। বাজারে গেছি কখন আব্বুর সাথে?
স্যার আমি বাবার সাথেও কসে গিয়েছি, বাট আমি অ্যাপল সুপার শপ থেকে করেছি, মানে আমাদের এখানে সিএসডি আছে। সিএসডি তে so, শুধু গিয়েছো তো? হ্যাঁ আমি এখানে মানে একালে যাই খাঁটি দেশি বাজারে তো যাও নাই, বাংলা বাজারে তো যাও নাই। গিয়েছি স্যার, স্যার, আমি গেছি, স্যার। বাবার সাথে দাড়িপাল্লা গিয়েছি। Friday. দাড়িপাল্লা দেখেছো? যে দাড়িপাল্লা দেখছো এটা? Yes, স্যার দেখেছি Yes, স্যার। sir. তোমরা অনেক স্মার্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এখন তো প্রাইজ ইউজ করলে দাড়িপাল্লা কোনোদিন দেখা নাই। ওকে স্যার, দাড়িপাল্লা দেখতে হবে এরকম না, বাট এটা একটা খুব মানে খুব ভালো একটা আইডিয়া, এই ধারণা পাওয়া যায় এখান থেকে, খুব ভালো। স্পেশালি ইফ ইউ গো ফর লার্নিং লার্নিং অফ ফিজিক্স, তাহলে তুমি এটা খুব কাজে দেয়। যে ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাস এন্ড ওয়েট, তখন এটা কাজে। ওকে, সো if 4 oranges is 1/3 of 12 oranges, so the price of therefore the cost of, what is the cost of 4 oranges? Cost of 4 oranges কি হবে? Well, 1/3 into 1/3 x. of x না? এত Yes. টাকা না? Yes, sir. So you can say x by 3 টাকা, right? আচ্ছা শোনো, যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এটা পরের দিন আলোচনা করবো, আমরা ক্লাস টাইম আসলে উপরে গেছি, এটা আরো কিছু জিনিস তোমাদের সাথে এটা আমি আলোচনা করতে হবে। একটা কাজ করি, নাম্বার 2 and 3 যে কটা পারো তোমরা করবা, এবং পাশাপাশি হচ্ছে এডিশন এন্ড সাবট্রাকশন, এই প্রসেসটা দেখবা। কালকে আমি 2-3 বুঝাবো। এডিশন সাবট্রাকশন ইজ ভেরি সিম্পল। তুমি তোমার ইয়েতে পেজ নাম্বার হচ্ছে যে তোমার তোমার 160 এবং 161, এই দুটা পেজ ফলো করলে তুমি এডিশন সাবট্রাকশন করতে পারবা। হ্যাঁ, 60, 61, 62 এই দুটা পেজ ফলো করলে এডিশন সাবট্রাকশন তুমি করার চেষ্টা করো। হ্যাঁ, কিছু নিজের করতে হয়, কিছু কাজ করলে তোমার কিছু কনফিডেন্স ডেভেলপ করবে। আর এটা আমি কালকে এটা নিয়ে একটু আলোচনা করে, এডিশন সাবট্রাকশন এগুলো সব সহ থাকবে পরীক্ষায়, বুঝতে পারছি? আর তার পাশাপাশি হচ্ছে তোমার চ্যাপ্টার 2, যেটা মানে আই মিন আমাদের চ্যাপ্টার নাম্বার 9, সেটা হচ্ছে যে তোমার দ্য ওয়ার্ল্ড অফ দ্য স্টোরি অফ 2 ডাইমেনশন, রাইট? Yes, sir. ওইখান থেকে আগে যেমন প্যারালাল লাইনস বা আরো কিছু অ্যাডভান্স লেভেল কোশ্চেন আমি করে নাই, ইচ্ছা করে করি। এবার আবার ওটা থাকবে, কিন্তু আমি ওখান থেকে এবার একটু তোমরা যতটুকু শিখেছো সেই অনুযায়ী, মানে যতটুকু শেখানো হয়েছে সেই অনুযায়ী অ্যাডভান্স লেভেল কোশ্চেন করবো, মানে তোমাকে মাথা খাটাইতে হবে। So you must have to, I mean, make your head busy in exam room with the question, right? তো তোমার এটা মাথায় এটা খেয়াল রেখে ওই অনুযায়ী এটা পড়তে থাকো, রাইট? বই রিডিং পড়তে হবে, রিডিং না পড়লে কিন্তু কোশ্চেন বুঝতে পারবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের স্যার জয়েন করবে এখনই, এইটা আমার এই স্টেশন থেকে জয়েন করবে। হ্যাঁ, Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম Assalamualaikum, স্যার। sir. হ্যাঁ। যদি ই লাগে মানে পাওয়ার পয়েন্ট প্রয়োজন হয়, তাহলে পাওয়ার পয়েন্টের জায়গাটায় আমি এটা ওপেন করে দিলাম। আচ্ছা, আর যদি বই প্রয়োজন হয় বই নেওয়া যেতে পারে। আচ্ছা, লাগবে বই, আমি ডাউনলোড করে নেবো। পাওয়ার পয়েন্টটা দিকে আছে। হ্যাঁ, আচ্ছা, এটাতে পেন দিয়ে আঁকা যাবে না? হুম পেন দিয়ে হুম পেন এটা খুব সুন্দর, জাপানিজ তো। ও এটা কোনটা? এটা ইঙ্ক এটা কি চালাস? হ্যাঁ, আমি তো পেন ইউজ করি না, সেই জন্য। না না, এই যে এখানে করো, এই যে এটাতে। এখানে হ্যাঁ, এই যে এটা পাওয়ার পয়েন্ট খালি ফাইল সেভ যদি লাগে, ফাইল হ্যাঁ। সেভ করে ফাইল সেভ করলে হবে। না, ওটাতে তো আমি আঁকতে পারতেছি না। কোনটাতে? পাওয়ার পয়েন্টে। কেন? তুমি এই যে পাওয়ার পয়েন্ট এখানে ড্র নিতে হবে। আচ্ছা, ড্র নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। শেয়ার করে ফেলো স্ক্রিন।
হ্যালো, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছো? Assalamualaikum, sir. ইয়েস স্যার, ভালো আছি। ওয়ালাইকুম স্যার, কেমন আছেন স্যার? ভালো আছি স্যার। হ্যাঁ, আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? তোমাদের এখন কি ক্লাস বলো তো? স্যার সায়েন্স। সায়েন্স। আচ্ছা, তোমাদের আজকে ফুয়াদ স্যার একটু বিজি আছে, তাই আমি তার সায়েন্স ক্লাসটা নিব। আর আচ্ছা, তোমাদের আগের ক্লাসে কতটুকু পড়ানো হয়েছে বলো তো? স্যার অ্যানিমাল সেল পর্যন্ত পড়া হয়েছে স্যার। স্যার সেল পর্যন্ত পড়া, মানে সেলের ইন্ট্রোডাকশনটা হয়েছে, তাই না? স্যার নো স্যার, অ্যানিমাল নো সেল। স্যার, অ্যানিমাল স্যার। অ্যানিম্যাল সেল। আচ্ছা, Yes. আমি দেখি। আমি যতটুক জানি তোমার সেল নিয়ে ফার্স্টে যেটা আছে সেল, আচ্ছা সেলের ফার্স্টের দিকে অংশটা পড়ানো হয়েছে। স্ট্রাকচার এন্ড ফাংশন অফ সেল কি পড়ানো হয়েছে? ইয়েস স্যার। স্ট্রাকচার Yes, এন্ড sir, ফাংশন অফ দ্য এটা- সেল ফুল স্যার কমপ্লিট হয়েছে? স্টার্ট করা হয়েছে, অ্যানিমাল সেলটা পড়ানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করা হয়েছিল শুধু, তাই না? একটা সেলের জাস্ট কি কি স্ট্রাকচার আছে, মেইন স্ট্রাকচার ছিল, তাই না? তাহলে আমরা আগের ক্লাসটা একটু রিক্যাপিচুলেট করি, বা আগের ক্লাসে যেটুকু পড়ানো হয়েছিল ওটা একটু যদি দেখি। আচ্ছা দাও, তোমাদের সাথে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। মেইনলি বই থেকে আমরা আজকে পড়বো। তোমরা কি দেখতে পাচ্ছ বইটা? ইয়েস স্যার। Yes, সবার কাছে sir. তো বই আছে, তাই না? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, আগের ক্লাসে আমরা মেইনলি এখানে যে এই চ্যাপ্টারের যে আলোচনা সেটা হচ্ছে সেল। সেল মানে হচ্ছে একটা ছোট ঘরের মতো অংশ। আমাদের যে ফুল বডিটাকে যদি তুমি ছোট ছোট একদম ছোট সাইজে করে ভাগ করো, একদম মাইক্রোস্কোপে যদি দেখো, তখন দেখবা যে অনেকগুলা ছোট ছোট চারকোনা বা গোলাকার, বা মানে স্কোয়ার শেপ হতে পারে, কলাম শেপ হতে পারে, বিভিন্ন ডিফারেন্ট শেপের সেল নিয়ে আমাদের ফুল বডিটা তৈরি হয়েছে। এখন আমাদের বডিতে তো অনেক কোটি 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 সেল। এই দেখো আমাদের বডিতে কয়টা সেল আছে? স্যার 37 ট্রিলিয়ন সেলস। 37 ট্রিলিয়ন। এটা অলমোস্ট, মানে এটা তো সবার ক্ষেত্রে সেম হবে না। কারণ ধরো যে মাহাদিয়া যদি একটু লম্বা হয় তাহলে তার বেশি হবে, আবার ইফরা যদি একটু শর্ট হয় তাহলে তার একটু কম হবে। মানে সেল মানুষ অনুযায়ী বা মানুষের শেপ বা আকার অনুযায়ী সেলের সাইজও কম বেশি হতে পারে। তাই এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট আর কি, যে এটা এক্সাক্ট সেম অ্যামাউন্ট না, বাট অনেকটা কাছাকাছি যে এই অ্যামাউন্টের সেল আমাদের বডিতে থাকে। মানে সেল মানে তো তোমরা বুঝতেছো যে একদম যে ছোট অংশটা দ্বারা আমরা গঠিত, আমাদেরকে যদি কেটে একদম ছোট ছোট অংশ ভাগ করা হয় তাহলে সেটাই হচ্ছে সেল। আবার আমরা তো অনেকগুলো মাল্টি সেল দ্বারা গঠিত, আবার অনেক কিছু আছে, অনেক অর্গানিজম আছে যেগুলো হচ্ছে সিঙ্গেল সেল দ্বারা গঠিত, শুধুমাত্র একটা সেল দিয়েই তার বডির সব কাজ হয়ে যায়। আমাদের যেমন কোটি কোটি সেল, অনেকগুলা সেল মিলে বিভিন্ন কাজ করে আমাদের ফুল বডি ফাংশনাল রাখে। ঠিক তেমনি অনেক অর্গানিজম আছে যেগুলোতে শুধুমাত্র একটা সেল থাকে এবং ওই একটা সেলই সবগুলো কাজ করে। এরকম একটা এক্সাম্পল কি তোমরা বলতে পারবা যে কোন অর্গানিজম বা যেটার একটা মাত্র সেল এই আমাদের এখানে পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি তার মধ্যে? স্যার অ্যামিবা। অ্যামিবা। ওকে, অ্যামিবা। প্রোটোজোয়া মেইনলি আমরা বলবো হচ্ছে যে তোমার ব্যাকটেরিয়া তো সাধারণত সিঙ্গেল সেল হয়। আর একটা হচ্ছে প্রোটোজোয়া এন্ড ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে ইউনিসেলুলার, মানে এগুলো শুধুমাত্র একটা সেল থাকে যেগুলা দিয়ে তারা সব কাজ করে থাকে। আবার আমরা যা আশেপাশে যা কিছু দেখি, যেমন ফিশ, ট্রিজ, হিউম্যানস, সবগুলো কিন্তু বিলিয়নস অফ সেলস দ্বারা গঠিত, মানে কোটি কোটি সেলস। আচ্ছা, 1 বিলিয়ন সমান কত বলো তো? 1 বিলিয়ন ইজ ইকুয়ালস টু 10 million. 10 মিলিয়ন। 10 মিলিয়ন 1 million is equal to 10 lakhs. 10 million is equal to 1 crore. No, that's not the answer. স্যার 1 100। billion is equal to 100 crore. স্যার 100 crore. ইয়েস স্যার। মানে অনেক কোটি, অনেক বেশি। না, আমাদের কত আছে? 37 ট্রিলিয়ন। মানে এটা অনেক অনেক বিশাল একটা অ্যামাউন্ট, অনেক বেশি। তো এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে, তাই না? এগুলা হচ্ছে মোটামুটি একটা বেসিক একটা সেলের, মানে আমাদেরকে একদম যখন তুমি একটা মানুষ, আমি যখন তোমাদের এই যে ছিলাম, তোমার ক্লাসে পড়তাম, তখন আমার মনে হইতো যে আচ্ছা, আমরা যে এত বড় বড় মানুষ হচ্ছি বা ছোট থেকে বড় হচ্ছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে? মানে আমি কিভাবে গঠিত? আমাকে যদি কেটে একদম ছোট ছোট করা হয় তখন ভিতরে এটা কি দ্বারা গঠিত? আমার মনে এই ধরনের কোয়েশ্চেন আসতো। তো তোমাদের বইতে এখন অনেক কিছু লিখে দিচ্ছে, আমাদের বইয়ে তখন এত আপডেটেড ছিল না, এখন অনেক বেশি করে ফেলছে, পরবর্তী ক্লাসে ছিল, যেটা পরে এসে আমরা জানছি, যেটা তোমরা আগেই জানতে পারছো যে সেল থাকে। সেল আমার বডির প্রত্যেকটা অংশ ছোট ছোট, প্রত্যেকটা অংশই ছোট ছোট অনেকগুলা সেল দিয়ে গঠিত। এবং অনেক সেল হচ্ছে তোমার সেল সবগুলো তো আর সেম ধরনের হয় না,
কিছু কিছু সেলের আকার, কিছু কিছু সেলে হয় হচ্ছে সার্কুলার শেপের হয়, কিছু হয় হচ্ছে স্কোয়ামাস বা যেগুলো হচ্ছে স্কোয়ার শেপ হয়, কিছু হচ্ছে কলামনার যেগুলো হচ্ছে কলাম শেপ টাইপের সেল হয়। তো সেলের শেপ, সাইজ এগুলো ডিফার করে এক একটা জায়গায় এবং ফাংশন অনুযায়ী। আমরা এগুলো সম্পর্কে একটু পরেই পড়তেছি। তো বেসিক স্ট্রাকচার, একটা সেলের পিকচারটা যদি আমরা খেয়াল করি, তাহলে একটা সেলের মেইন যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার, এই তিনটে স্ট্রাকচারের মধ্যে প্রথম কোনটা, মানে একদম একটা সেল দেখো, একটা সেলের বাংলা কি, যদি সেলের বাংলা করতে চাই কেউ কি বলতে পারবা সেলের বাংলাটা কি? কোষ। কোষ, হ্যাঁ কোষ বলতে মানে এখানে বুঝাচ্ছেটা কি, কোষ তো ঠিক আছে, সেল দ্বারা কি বুঝাচ্ছে মেইনলি? সেল তোমরা যদি আর কথা বলো কি বলে এটাকে, জেলের কথা বললে, জেলে প্রত্যেকটা দেখবা যে একটা একটা ছোট ছোট রুমটাকে আমরা কি বলি, সেল বলি। তারপর হচ্ছে প্রত্যেকটা সেল বলা হচ্ছে না, এক একটা রুমকে ছোট ছোট, জেলের প্রত্যেকটা দেখবা যদি খেয়াল করে থাকো কোনো মুভি বা এই ধরনের কিছুতে যদি তোমরা দেখে থাকো, দেখবা যে জেলের প্রত্যেকটা রুমে যেখানে আসামিদেরকে রাখা হয় ওগুলা প্রত্যেকটাকে বলা হয় সেল। এত নাম্বার সেলে এই আসামি আছে, এত নাম্বার সেলে এই আসামি আছে। সেল মানে হচ্ছে একটা ছোট ঘর, একটা প্রকোষ্ঠ, একটা ঘরের মতো অংশ, একটা চারকোনা বা যেটাই হোক, যে একটা ঘরের মতো অংশ, এটাকে আমরা বলছি। তুমি সেলটাকে ঠিক তেমনি একটা ঘরের সাথে তুলনা করো, তাহলে তোমার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। যে একটা ঘর, তোমার ঘরের চারপাশে যে দেয়াল আছে, দেয়ালটা কি করে তোমাকে সবকিছু থেকে প্রোটেক্ট করতেছে না, একটা চারপাশে আবরণ করে দিচ্ছে না একটা রুমের, ঠিক তেমনি সেলে কিন্তু দেখবা সেল মেমব্রেন এই কাজটা করতেছে, যে একটা সেলের চারপাশে একটা মেমব্রেন ক্রিয়েট করতেছে, একটা আবরণ তৈরি করতেছে, এবং সেলের ভিতরে যা কিছু আছে তাগুলোকে আরেকটা সেল থেকে আলাদা করে ফেলতেছে। এখানে তো আমাদের বডি কোটি কোটি সেল দ্বারা গঠিত, অনেকগুলো সেল থাকে, এখানে তো জাস্ট একটা পিকচার একটা দেখানো হয়েছে, কিন্তু আসলে আমাদের বডি কোটি কোটি সেল দ্বারা গঠিত। আমরা আলোচনার সুবিধার জন্য শুধুমাত্র একটা সেলকে আলাদা করে মাইক্রোস্কোপে দেখতেছি, বা মাইক্রোস্কোপে দেখলে আমরা এই ধরনের জিনিসই দেখতে পাবো। তো পাশাপাশি দুইটা সেলকে আলাদা করতেছি কি দিয়ে, আমরা এখানে কোনটা আলাদা করে, সেল মেমব্রেন থাকে, প্রত্যেকটা সেল মেমব্রেন একটা সেলকে আরেকটা সেল থেকে আলাদা করে দিচ্ছে। এই যে চারপাশে একটা, তুমি যেমন যদি আমি তোমাকে যেটা বললাম যে দেয়াল দিয়ে চিন্তা করো, তোমার রুমের দেয়াল পাশের রুম থেকে তোমাকে আলাদা করে দিচ্ছে না ওই রুমটাকে, ঠিক তেমনি সেল মেমব্রেনও এই কাজটাই করে, যে তার ভিতরের জিনিসগুলোকে ধরে রাখে। আর সেল মেমব্রেনের পর আমরা যেটা ভিতরে একটা জিনিস পাচ্ছি, একটা লিকুইড, সেমি লিকুইড বলতে পারি আমরা সেটাকে, এই সেমি লিকুইড জিনিসটাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে আরো ছোট ছোট আরো অনেকগুলো অর্গানেলিস সাজানো থাকে। তার মানে সেল, আমাদের বডিতে যদি আমি একটা মাইক্রোস্কোপ, একটা বডি, আমাদের পুরো বডি না, হ্যান্ড, নোজ, তারপর ইয়ার, প্রত্যেকটা এক একটা অর্গান, যে কোনো একটা থেকে আমি একটু করে কেটে নিলাম, কেটে নিয়ে আমি সেটা মাইক্রোস্কোপের নিচে দিলাম, তখন আমি মাইক্রোস্কোপে যখন জুম করব, তখন এই যে দেখবো অসংখ্য সেল দ্বারা ওই অংশটা গঠিত। এই সেলটা কেমন, এই সেলটা হবে, সবার বাইরে থাকবে সেল মেমব্রেন, সেল মেমব্রেনের পর থাকবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি ধরনের, সেমি লিকুইড টাইপের একটা পদার্থ, যেখানের মধ্যে তোমার এই যে এই ধরনের ছোট ছোট অর্গানেলিস গুলা সাজানো থাকে। আচ্ছা, এরপরে সেলের মাঝখানের দিকে করে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাচ্ছি একটা বড় সড়ো মোটামুটি একটা অংশ জিনিস দেখা যাচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি, নিউক্লিয়াস হচ্ছে তোমার বডির সাথে যদি তুমি কম্পেয়ার করো, তোমার বডিতে যেমন তুমি ব্রেইন হচ্ছে সবকিছুর মেইন, আমরা ব্রেইন দিয়ে যেমন সবকিছু চিন্তা ভাবনা করি, সবকিছু ধরো যে কোনো কিছু করতে গেলে তো আমরা ব্রেইন ইউজ করি, তাই না? আমরা হাত নাড়াতে গেলে, পা নাড়াতে গেলে, কোনো কিছু ভাবতে গেলে সবকিছুতে আমরা ব্রেইন ইউজ করতেছি। মানে ব্রেইন হচ্ছে আমাদের ফুল বডির মেইন সেন্টার পয়েন্ট বা কন্ট্রোলিং পয়েন্ট। ঠিক তেমনি একটা সেলের মেইন সেন্টার যদি আমি কোনো কিছুকে বলতে চাই, সেটা হচ্ছে এই নিউক্লিয়াসই একটা সেলের ব্রেইন বলা যায়। তাহলে আমরা মোটামুটি ফান্ডামেন্টাল তিনটা মেইন স্ট্রাকচার কি বললাম। ফার্স্টে বললাম যে একটা সেলের চারপাশে যেটা থাকে সেই অংশটাকে আমরা কি বলতেছি, সেল মেমব্রেন। সেল মেমব্রেনের পরে যেটা পাচ্ছি সেটাকে কি বলতেছি, যে ভিতরে সেমি লিকুইড বললাম একটু আগে, সাইটোপ্লাজম। এরপর মাঝখানে যে অংশটা আছে সেটাকে কি বলতেছি, এখানে এখন একটা কথা, নিউক্লিয়াস কিন্তু সব সময় তোমার সেন্টারে নাও থাকতে পারে। এটা হচ্ছে সব সময় সেন্টারে নাও থাকতে পারে, এমন এমন কন্ডিশন আছে যেখানে নিউক্লিয়াস এক সাইডেও থাকতে পারে। পেরিফেরালি প্লেসড নিউক্লিয়াসও আমরা পেতে পারি। আবার কোন কোন সেল আছে যেখানে নিউক্লিয়াস নাই থাকতে পারে। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে আমাদের বডি 37 ট্রিলিয়ন সেল দ্বারা গঠিত। এখন সব সেল তো আর একই রকম না,
এক এক জায়গায় এক এক ধরনের কাজ করতে হয়, বডির ডিফারেন্ট জায়গায় তুমি চোখ দিয়ে কি করতেছো, দেখতেছো, ঠিক তেমনি তুমি আবার হচ্ছে টাং দিয়ে কি টেস্ট নিচ্ছ, তবে আবার হচ্ছে তুমি নোজ দিয়ে কি নিঃশ্বাস নিচ্ছ। মানে এক একটা অর্গানের ফাংশন কিন্তু এক এক রকম। ঠিক তেমনি এক একটা অর্গানের যে সেলটা আছে ওই সেলের শেপ, সাইজ এবং যে ভিতরে এই যে গঠন, এটাও একটু একটু করে ডিফার হয়। এমনও কিছু সেল আছে আমাদের বডিতে যেটাতে কোনো নিউক্লিয়াস আমরা পাই না, এমন সেলও আমাদের বডিতে আছে যেটাতে কোনো নিউক্লিয়াস পাই না। তবে বেশিরভাগ ম্যাক্সিমাম সেলে আমরা নিউক্লিয়াস পাই, কারণ নিউক্লিয়াস একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার বা মেইন স্ট্রাকচার বলতে পারি আমরা। মানে আমরা বইয়ে কি লিখছি একটু দেখে নিই, যে ইচ প্ল্যান্ট এন্ড অ্যানিমাল সেল has three main structures, কি নিউক্লিয়াস, তারপর হচ্ছে কি সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন, এটার নাম কি, এরপর হচ্ছে সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন, তারপর কি সাইটোপ্লাজম, একটু আগে যেটা আমি পিকচার থেকে আলোচনা করছি। তারপরে দেখো যে এখানে একটা এক্সেপশন আছে, এক্সেপশনটাকে আমি যেটা এক্সেপশন বলছি ওইটা না, এখানে হচ্ছে ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে যে নিউক্লিয়াসটা আমরা পাই, আমরা ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে যে নিউক্লিয়াসটা পাই ওইটা কোনো অর্গানাইজড নিউক্লিয়াস না। অর্গানাইজড নিউক্লিয়াস না, এটা কি বুঝাচ্ছে বলতে, এটা বলতে কি বুঝায়, এই যে আমরা তো ফার্স্টে বলেছি যে সায়েন্টিস্টরা সবার আগে হচ্ছে তোমার কি করছে, এর আগের এখানে কিন্তু তোমরা এটা পড়ে নিছো যে সায়েন্টিস্টরা কখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, এটা কি পড়ছো তোমরা, কখন মাইক্রোস্কোপ আবিষ্কার করা হয়েছিল, তারপর ওইটার মধ্যে আমরা সেল দেখতে পাইছি, এগুলা কি তোমাদেরকে পড়ানো হয়েছিল? No, sir. আচ্ছা, সেল কিভাবে আবিষ্কার হয় সেটা একটা কাহিনী আছে, সেটা দেখো যে মানুষ যখন প্রথম এখানে দেখবা যে এখানে একটা লাইন আছে, সেটা এই দেখো 16th সেঞ্চুরিতে যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে তখন মানুষের মনে তো অনেক আগ্রহ যে কি এই মানে সবকিছু ছোট ছোট জিনিস অনেক বড় বড় করে দেখতে পারতেছে। মাইক্রোস্কোপের কাজ কি, যে ছোট জিনিসকে অনেক বড় করে দেখানো, তাই না? মাইক্রোস্কোপ, তোমরা কি কেউ মাইক্রোস্কোপ দেখছো? তোমাদের মধ্যে কি কেউ মাইক্রোস্কোপ sir. দেখছো? Yes, sir. হ্যাঁ, Yes, মাইক্রোস্কোপের sir. মেইন ফাংশন কি, ছোট জিনিসকে অনেক বিশাল করে দেখানো না? তো Yes, যখন sir. মানুষ এটা প্রথম আবিষ্কার করছে তখন মানুষ মানে খুবই ইন্টারেস্টেড ছিল আর কি, যে সবকিছু দিয়ে দেখতো যে আসলে কি হচ্ছে, মানে এটা কি দ্বারা গঠিত, এটা কি দ্বারা গঠিত। স্বাভাবিক, তুমি যখন একটা আগে যেটা খালি চোখে দেখা যাইতো না ওইটাও যখন তুমি দেখতে পারতেছো তখন তোমার ইচ্ছা করবে না সবকিছু দেখতে। মানে রবার্ট একটা হুক, চুলকেও এত মোটা করে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, একদম ছোট জিনিসকে অনেক বড় করে দেখতে পারবো মাইক্রোস্কোপে তুমি, বুঝতে পারছো? মাইক্রোস্কোপের মেইন ফাংশনই হচ্ছে এটা, ছোট জিনিসকে অনেক বড় করে দেখানো। তো তখন মানুষ তো আবিষ্কার করছে, এটা নিয়ে অনেক ইন্টারেস্ট মানুষের। তো তখন একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে রবার্ট হুক কি করছে, তোমরা এটাকে কি বলবো, বোতলের যে ছিপি বা কর্ক যেটা আছে, আগেকার দিনের বোতলের ছিপিতে দেখবা যে তোমার কাঠের তৈরি ছিপি ব্যবহার করা হইতো। এখন তো অনেক আমরা প্লাস্টিকের যে রাউন্ড মুখগুলা ইউজ করি বা কর্কগুলা ইউজ করি, আগে ইউজ করা হইতো হচ্ছে কাঠের, যেটা বোতলের মধ্যে ঢুকানো থাকতো। তো রবার্ট হুক কি করছে, এই তার হঠাৎ ইন্টারেস্ট হলো এই যে কর্ক বা এই যে মুখ, বোতলের মুখ, এটা দিয়ে, এটাতে কি আছে, এটা তো একটা গাছ থেকে আমি বানাইছি, ঠিক আছে, কাঠ দিয়ে কেই বানাইছি, কিন্তু এটা মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখি তো এটাতে কি দেখতে পারি আমি। যখন সে কাঠটা মাইক্রোস্কোপের নিচে দিছে তখন সে দেখতেছে যে ছোট ছোট স্কোয়ার বা মানে কতগুলা এই শেপের, হ্যাঁ হ্যাঁ, তখন সে এটা একটু নিচে নামাই আমি, তখন সে দেখতেছে কিছু এই ধরনের, এই দেখো এই যে এরকম কিছু কিছু ঘর দেখতে পাচ্ছে। তখন সে তো জানে না এটা কি জিনিস, তখন সে নাম দিয়ে দিল কি এটার, তখন সে বললো যে আমি কিছু ঘর দেখতে পাচ্ছি, তখন এটার নাম দেওয়া হলো সেল মানে কি ঘরের মতো দেখতে, তাই না? তো এটা হচ্ছে এরকম সে দেখলো যে সেল। কিন্তু এখানে তোমাকে একটা ব্যাপার বুঝতে হবে যে রবার্ট হুক যেটা দেখছে সেটা কি থেকে তৈরি, সেটা ছিল হচ্ছে কাঠ থেকে তৈরি। কাঠ হচ্ছে একটা গাছ কেটে সেটা প্রসেস করে সেখান থেকে আমরা টিম্বার বা কাঠ পাই, তাই না? তো ওই কাঠ তো মারা গেছে, কারণ গাছটা কেটে ফেললে গাছ মরে যায় না। যখন আমি গাছ থেকে যখন কাঠ পাচ্ছি, কাঠ কি জীবিত না মৃত? Is it alive or dead? অলরেডি মৃত। তো মৃত, তার মানে রবার্ট হুক যেই কাঠের ছিপিটা দেখছে মাইক্রোস্কোপের নিচে, ওটা কি ছিল? ওটা ডেড সেল ছিল, ওটা তো জীবন্ত সেল ছিল না, ওটা ডেড সেল ছিল। আরেকজন বিজ্ঞানী পরবর্তীতে মাইক্রোস্কোপের নিচে এই অ্যালাইভ সেল, সবার প্রথম অ্যালাইভ সেল দেখছিল। রবার্ট হুক যেটা দেখছে সেটা হচ্ছে ডেড সেল।
হ্যাঁ বলো। স্যার রবার্ট হুক কি স্যার 1665 এ স্যার এটা আবিষ্কার করেছে? হ্যাঁ অলমোস্ট ওইদিকে এক্সাক্ট সালটা আমার এখন মনে আসতেছে না, কিন্তু হচ্ছে 16th সেঞ্চুরিতে সে এই কাজটা করছিল, মানে মাইক্রোস্কোপে সে সেলটা দেখছিল, মানে মাইক্রোস্কোপ আবিষ্কারের আশেপাশেই এই জিনিসটা ঘটছে। তাইলে আমরা মোটামুটি আবিষ্কারের কাহিনীটা জানলাম। আবিষ্কার হওয়ার পর মানুষের মনে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসলো যে আচ্ছা ঠিক আছে, এমন তো গাছের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, প্রাণীর ক্ষেত্রে আছে কিনা, তো বিভিন্ন ধরনের সবকিছু দেখতে পাচ্ছি না, সবগুলো প্রাণী যাদের জীবন আছে, যাদের লাইফ আছে, সবাই সেল দ্বারা গঠিত। আমরা যা কিছু দেখতে পারি মোটামুটি সবকিছুরই কিন্তু তোমার লাইফ আছে। তো সবগুলাই হচ্ছে তোমার সেল দ্বারা গঠিত। যেমন ব্যাকটেরিয়া কি বললাম, ইউনিসেলুলার, মানে একটা ছোট্ট মাত্র সেল দ্বারা এটা গঠিত। আবার আমরা আছি মানুষ, আবার এদিকে ফিশ আছে, এদিকে প্ল্যান্ট আছে, সবগুলাই কিন্তু সেল দ্বারা গঠিত, এবং সবগুলা মাল্টি সেল দ্বারা গঠিত। কোটি কোটি সেল, ছোট ছোট সেল দিয়ে আমাদের ফুল বডি ক্রিয়েট করে। তো আমি যদি তোমাদেরকে একটু বলি যে কিভাবে সেল কি জিনিস, সেটা যদি আমি তোমাকে এখন কি পড়াচ্ছি সেটা যদি একটু সামারি করতে চাই, ধরো একটা জিনিস আঁকি। তোমরা কি দেখতে পাচ্ছ আমি কিছু আঁকতেছি কিনা? No, sir. অবশ্য আঁকতেছি না। আচ্ছা, একটু হালকা জিনিস, আমি এত ভালো আঁকতে পারিনি। আচ্ছা, এটা ধরো যে কাকে বলবো, এটা একটা মানুষ, জারিফ, যদিও জারিফ এরকম না, আমি হাতের ড্রয়িং অনেক বাজে তাই এরকম হচ্ছে। হ্যাঁ, এটা অনেক বাজে, জারিফ এত বৃষ্টি না, জারিফ অনেক সুন্দর। যাই হোক, এটা হচ্ছে একটা মানুষ, ঠিক আছে? ধরে নাও, তোমরা কল্পনা করে নাও এটা একটা মানুষ। হ্যাঁ, এটা হচ্ছে একটা মানুষ, এটা হচ্ছে 3/4 প্যান্ট, এটা হচ্ছে একটা গেঞ্জি। এখন এই যে ঠিক আছে, এটা হচ্ছে একটা মানুষ, ঠিক আছে? তো এখন আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে এই যে তার হাত থেকে একটা ছোট্ট অংশ আমরা কেটে নিলাম, মানে সেটা একটা পুরাটাই একটা মানুষ। চুল দিই নেই, সরি জারিফ, তুমি রাগ করিও না। এটা হচ্ছে ছোট্ট একটা সেল। এখন আমি তার হাত থেকে একটু কেটে নিলাম ছোট্ট করে। এই অংশটা আমি তাই হাতের একটা অংশ আমি কেটে নিলাম, কেটে নিয়ে আমি সেটা কি করলাম, মাইক্রোস্কোপের নিচে দিলাম। মাইক্রোস্কোপ একটা যন্ত্র, সেটা নিচে আমি লম্বা করে এভাবে তার হাতের নিচে দিলাম। আমি সেখানে দেখতে পাচ্ছি কি, সেখানে দেখতে পাচ্ছি অসংখ্য এরকম এরকম এরকম। আচ্ছা স্যার, হ্যাঁ যখন একটা পাতা মাইক্রোস্কোপের নিচে দেয় হ্যাঁ, তখন পানি কেন দেয় স্যার? পানি দেয় না, ওখানে হচ্ছে কালার করার জন্য। তুমি যদি ডিরেক্ট দাও, তুমি অনেক সময় ঠিকভাবে এটা সেলটা নাও দেখতে পারো, সেই জন্য সেলটা দেখার জন্য সেলের একটা কালার দেয়া হয়, যাতে তুমি মাইক্রোস্কোপের নিচে কালারটা ঠিক, মানে সেলটা ঠিকঠাক ভাবে দেখতে পারো। বাট স্যার আমরা যখন দেখেছি তখন মিস পানি দিয়েছিল। আমরা তো সেল দেখতে পারি না খালি চোখে, আমরা তো হ্যাঁ। খালি চোখে সেল দেখতে পারি না, আমরা তো শুধুমাত্র মাইক্রোস্কোপের নিচে সেল দেখি। মাইক্রোস্কোপের নিচে সেল যদি তোমাকে দেখতে হয়, তখন সেটাকে একটু কালার করে নিতে হয়। এই যে আমি এই যে ওর থেকে হাত কেটে নিলাম, হাত মানে পুরাটা তো কাটি নাই, ছোট্ট একটা অংশ কেটে নিছি, তারপর স্কিনের একটা অংশ কেটে নিছি, তারপর সেটা মাইক্রোস্কোপে যখন আমি প্রিপেয়ার করব, এখানে ধরো স্কিনটা দিলাম, এটা হচ্ছে স্লাইড, এখানে আমি তখন বিভিন্ন কালার দিয়ে এই অংশটা কালার করে ফেলবো। কালার করলে যাতে আমি যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখবো, তখন যাতে এইগুলা যাতে প্রত্যেকটা অংশ ভালোভাবে দেখা যায়। কালার করলে প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে দেখা যায়। অনেকগুলা এখানে হচ্ছে এরকম ছোট ছোট দেখবো অনেকগুলা সেল দ্বারা ওর হাত গঠিত। এখানে থাকবে নিউক্লিয়াস, প্রত্যেকটা সেলেই ছোট ছোট নিউক্লিয়াস থাকবে। এখন আমরা আলোচনার সুবিধাতে এখান থেকে শুধুমাত্র একটা সেল নিয়েই পড়াশোনা করতেছি, এই একটা সেল নিয়ে পড়তেছি। এখন একটা সেল এটা ডিফারেন্ট কালার, ডিফারেন্ট শেপের হইতে পারে, একটা গোল হইতে পারে, অথবা স্কোয়ার হইতে পারে, অথবা মানে লম্বাও হতে পারে, আমার আকার ডিফারেন্ট হতে পারে। মানে আকার কিভাবে ডিফারেন্ট হয় এটাও আমরা একটু পরে করবো। মানে আমরা বেসিক স্ট্রাকচারটা কি বলি সেলের, সবার বাইরে কি থাকবে বলো তো তোমরা? এখানে কি থাকবে, এটার নাম কি? তোমরা কি এটার নাম জানো, যেটা সবার বাইরে আমি ঠিক চিহ্ন দিলাম বা অ্যারো কি দিলাম, এটা কি? এটা হচ্ছে সেল মেমব্রেন। এটা হচ্ছে সেল মেমব্রেন। এরপরে যে একটা সেমি লিকুইড জিনিস থাকবে, এটার নাম কি দিছিলাম? সাইটোপ্লাজম। গুড, এই তো আমরা পারা যাচ্ছে, সাইটোপ্লাজম। আচ্ছা যাই হোক, এরপরে ভিতরে যেটা ব্রেন বলছি আমি সেলের, সেটা কি? নিউক্লিয়াস। ভেরি গুড, নিউক্লিয়াস। ওকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তার মানে সবগুলা সেলই
প্রিটি মাচ এই স্ট্রাকচার ফলো করে। এছাড়াও আমি যেখানে ছোট ছোট জিনিস দিছি, কতগুলা ছোট ছোট জিনিস দিছি, এগুলাকে বলা হয় সেল অর্গানালিস। সেল অর্গানালিস, সেল অর্গানালিস আমার লেখা অবশ্য বোঝা যাচ্ছে না, তবে সেল অর্গানালিস বলা হয় এগুলাকে। সেল অর্গানালিস মানে হচ্ছে একটা সেলে আরো কিছু ছোট ছোট জিনিস থাকে যেগুলো ব্যবহার করে, যেগুলোর মাধ্যমে ওই সেল অনেক ধরনের কাজ করে থাকে। আমরা যেমন মানুষ আমরা প্রত্যেকে খাবার খাই না, খাবার খাই, খাবার থেকে তোমার পুষ্টিটা গ্রহণ করি, মানে এনার্জিটা নিই, পুষ্টি গ্রহণ করে সেগুলা প্রসেস করে কি বাথরুমে গিয়ে শেষ করে দিই না সব, তাই না? তো ওই ধরনের সেলও কি করে, তোমার পুষ্টি গ্রহণ করে সেটা এখানে প্রসেস করে, মানে প্রসেস করে সে কি করে এনার্জি প্রডিউস করে এখানে ভিতরে যে যে কাজগুলো হইতে হবে সেগুলো সবগুলো করে। এনার্জি প্রডিউস করার পর সে কি করে, যে ক্ষতিকর উপাদানগুলো তৈরি হয় সেগুলো আবার টাটা করে দেয়। বুঝা গেছে ব্যাপারটা? সেলের কাজ কি কি করে, সেল Yes, অনেক sir. কিছুই করে। Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে প্রিটি মাচ একটা প্রাথমিক ধারণা তোমাদের। তার মানে সেলের স্ট্রাকচারের মেইন স্ট্রাকচার সম্পর্কে আমরা পড়ে গেছি। সেলের মধ্যে প্লাস্টিক নামের কিছু থাকে না? প্লাস্টিড, ভেরি গুড, প্লাস্টিড থাকে, কিন্তু সেটা শুধুমাত্র প্রাণীতে না, সরি, প্ল্যান্টে পাবো। প্ল্যান্টে প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিডের কাজ হচ্ছে তোমার খাদ্য প্রডিউস করা, খাদ্য বা মানে হচ্ছে এনার্জি, এই যে সানলাইট ইউজ করে, সানলাইট যে সূর্য আছে না, সূর্য থেকে যে লাইটটা আসে ওটা ইউজ করে প্ল্যান্ট কি করে, তোমার প্রডিউস করে, খাবার প্রডিউস করে। এই খাবার কি করে, প্রাণী খাই, জারিফ খাই, খাওয়ার পরে তার কাজগুলো সে করতে পারে। এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া তোমাদের সেলের উপর। তার মানে এটা হচ্ছে জারিফের একটা হাতের একটা ছোট্ট অংশ আমি কেটে নিলাম। এই ছোট্ট অংশ দেখা যাচ্ছে যখন মাইক্রোস্কোপে দেখতেছি অনেকগুলো সেম ধরনের সেল দ্বারা ওই অংশ গঠিত হয়েছে, তাই না? এই সেম ধরনের সেলটার প্রত্যেকটা অংশ নিয়ে আমরা এখানে একটু আলাদাভাবে একটা সেলকে আলাদা করলাম, একটা সেলকে আলাদা করে ওইটার স্ট্রাকচার গুলো কেমন এটা পড়লাম। এখন তোমার আরেকটা কথা আছে, সেটা আমি যে এখান থেকে দেখলাম যে প্রত্যেকটা একই ধরনের সেল দ্বারা গঠিত, এই অনেকগুলো একই ধরনের সেল মিলে একটা জিনিস তৈরি করে, সেটাকে আমরা কি বলছি? প্রত্যেকটা একই ধরনের সেল, এদের যেহেতু একই ধরনের, তারা কাজও করে কি সেম টাইপের কাজ করবে না? সবগুলো তো একই Yes, ধরনের sir. সেল, তাহলে তাদের কাজও কি হবে? সেম। এবং অনেকগুলো সেম টাইপের সেল সেম টাইপের যদি কাজ করে, তখন এই পুরো সেলের এই গুচ্ছ বা এই যে অনেকগুলো সেল, এই পুরোটাকে আমরা তখন বলবো টিস্যু। পুরোটার নাম দিয়ে দিব কি? টিস্যু। Tissue. এবার দেখো তাহলে, এবার আমরা একদম বেসিক থেকে শুরু করি। ফার্স্টে যদি একদম ছোট অংশ থেকে শুরু করি, তাহলে কি সবার আগে পাচ্ছি আমরা সেল, সবচেয়ে ছোট অংশ কি? সেল। অনেকগুলা সেল মিলে কি গঠন করতেছে? Tissue. টিস্যু। এরকম 2-3 ধরনের টিস্যু মিলে গঠন করবে হচ্ছে তোমার একটা অর্গান। গঠন করবে। একটা অর্গানের এক্সাম্পল আমি যদি বলি তোমাকে, সেটা হচ্ছে লিভার। তোমরা কি লিভার চিনো? লিভার, Yes, sir. তারপর হচ্ছে Yes, লাং, Yes, এটা sir. সবগুলো এক একটা Yes, ডিফারেন্ট sir. টাইপের অর্গান না? Yes, sir. প্রত্যেকটা Yes, yes. অর্গানই 2-3 টাইপস অফ টিস্যু দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? 2-3 টাইপস অফ টিস্যু। আবার Tissue. প্রত্যেকটা টিস্যু অনেকগুলা সেম টাইপের, অনেকগুলো সেম টাইপের সেল দ্বারা কনসিস্ট করে, তাই না? কনসিস্ট। Yes, sir. আশা করি বোঝা গেছে। Sir, actually আমার কাছে একটা পেন্সিল আঁকা আছে। আচ্ছা, হ্যাঁ, তোমাদের একটু পরেই দেখবা যে সেলে আমি এটা জাস্ট একটা প্রিটি মাচ আইডিয়া দিলাম যে তোমাদের, যে সেল জিনিসটা কি, এটা কি হতেছে, আমরা কিভাবে সেল জিনিসটা পাবো, কিভাবে আমাদের রিয়েল লাইফের সাথে সেলটা রিলেটেড, জাস্ট তোমাদেরকে এটা একটা আইডিয়া দিচ্ছি। তারপরে আমরা একটু বই ফিরে যাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো না, সেল কিভাবে বা সেল জিনিসটা কি, তোমরা এখন তো ক্লিয়ার, তাই না? Yes, sir. Yes, sir. টিস্যু কি এটাও বুঝতে পারছো, অনেকগুলা সেম টাইপ অফ সেল মানে একসাথে নিয়ে কি হয়? টিস্যু হয়। আবার 2-3 ধরনের টিস্যু মিলে একটা অর্গান হয়, অনেকগুলো অর্গান মিলে একটা জারিফ হয়। বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, সবার ক্ষেত্রে জারিফ হয়, মাহাদিয়া হয়, সবাই সেম। আচ্ছা, এবারে দেখো আমরা মেইন ধরনের 3টা স্ট্রাকচার পড়ে গেছি। দেখো এখানে বইয়ে যা পড়া আছে আমরা মোটামুটি সব পড়ে ফেলছি। জাস্ট একটা জিনিস আমরা এখনো পড়ি নাই, সেটা হচ্ছে কিভাবে একটা প্ল্যান্ট সেল থেকে একটা হিউম্যান সেল, অর তুমি কি বলবা অ্যানিমাল সেল আমরা ডিফারেন্ট করবো। প্ল্যান্ট সেল থেকে অ্যানিমাল সেল কিভাবে ডিফারেন্ট করবো, এদের মধ্যে কি আদৌ কোনো ডিফারেন্স আছে কিনা? আছে? Sir, তোমার কি মনে হয়? এনিমেল সেলের মধ্যে প্লাস্টিক নাই।
হ্যাঁ, এটা একটা গুড এক্সাম্পল যে এনিম্যাল সেলের মধ্যে প্লাস্টিড, কিন্তু তোমাদের বইয়ে আসলে এই যে সেল অর্গানালিস, প্লাস্টিড হচ্ছে একটা সেলের মধ্যে ছোট্ট একটা অংশ, যেটাকে আমরা সেল অর্গানালিস বলি। সেল অর্গানালিস এর মধ্যে একটা হচ্ছে প্লাস্টিড, এছাড়াও মাইটোকন্ড্রিয়া আছে, আরো ডিফারেন্ট আছে, কিন্তু সেগুলা তোমাদের বইয়ে আলোচনা করে নাই। তো প্লাস্টিডের মেন কাজ কি? খাবার প্রডিউস করা। এই প্লাস্টিড প্রাণী কোষে নাই, তাই আমরা খাবার প্রডিউস করতে পারি না। আমরা মানে সানলাইটে গেলেই আমাদের বডিতে খাবার প্রডিউস হয় না। কেন হয় না? কারণ আমাদের প্লাস্টিড নাই। প্লাস্টিক নেই। প্রাণী কোষে এই প্লাস্টিক না থাকার কারণে আমরা প্রডিউস করতে পারি না, কিন্তু সেটা তো প্ল্যান্টে আছে। প্ল্যান্টে আছে না? প্ল্যান্ট কি করে? প্ল্যান্ট সেই সানলাইটটা ইউজ করে সে তার মতো খাবার প্রডিউস করে, মানে বিভিন্ন ফ্রুটস প্রডিউস করে। তা আমরা কি করি? আমরা গাছ থেকে তো ওগুলো নিয়ে খেয়ে ফেলি। তো আমরাও ওইভাবেই এনার্জিটা পেয়ে থাকি। তারা ডিরেক্টলি এনার্জি প্রডিউস করে, আমরা তাদের মাধ্যমে ইনডাইরেক্টলি এনার্জি পেয়ে থাকি। আরো ডিফারেন্স আছে, আমরা একটু বলবো। আরেকটা ডিফারেন্স যদি আমি তোমাকে বলি, যে তুমি দেখবা, হ্যাঁ বলো। স্যার সেল ওয়াল কি স্যার প্ল্যান্ট সেলে থাকে অনলি স্যার? সেল ওয়াল না, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সেল মেমব্রেন, নট সেল ওয়াল। আমরা সেল ওয়ালে এখনো আসি নাই, আমরা সেল ওয়াল, এটা একটা ডিফারেন্স। সেল ওয়াল শুধুমাত্র থাকবে প্ল্যান্ট সেলে। এটাই আমি তোমাকে এখনই বলতে যাচ্ছিলাম, যে তুমি দেখো জারিফের যে বডি বা মাহাদিয়ের যে বডি দেখবা সেটা অনেক নরম, কিন্তু একটা প্ল্যান্ট, কারণ সে এনিমেল, একটা নর্মাল মানুষ, কিন্তু যখন তুমি দেখবা একটা প্ল্যান্টে দেখবা কি অনেক শক্তপোক্ত না? তার গঠন ভাবেই সে একটু ডিফারেন্ট টাইপের। সে তার প্রত্যেকটা সেলই আমাদের সেল থেকে একটু ডিফারেন্ট টাইপের। এবং কেন তারা এরকম ডিফারেন্ট? তাদের একটা মেইন, যদি কজ আমি বলি, মেইন কজ হচ্ছে তাদের যে সেল মেমব্রেন আছে, এই সেল মেমব্রেনের বাইরে আরো একটা মোটা আবরণ থাকে। এই দেখো, এটা হচ্ছে সেল মেমব্রেন। এই দেখো এখানে মেমব্রেন লেখছে না, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, তোমাদেরকে তো আমি স্যার দেখতে পাচ্ছি না। শেয়ার কি দিছি? নো স্যার। নো স্যার। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিই, তাহলে আমি যা করতেছি স্ক্রিনে তোমরা তাই দেখতে পাবা, এটাই বেটার, তাই না? হ্যাঁ, এই দেখো এখানে যে সেল ওয়ালটা আমরা একটু পরে আসতেছি। দেখো যে এটা একটা নর্মাল সেল, ধরো সেল ওয়ালটা বাদ দাও, ফার্স্টে সেল মেমব্রেন আছে, এই যে মেমব্রেন, তারপরে এখানে দেখো সাইটোপ্লাজম আছে, এখানে কি দেখো? নিউক্লিয়াস আছে। এখন আমরা আসি ডিফারেন্স হচ্ছে, আমি বলছি না যে আমি যদি একটা প্ল্যান্টকে ঘুষি মারি, আমি ব্যথা পাবো না, প্ল্যান্টে ব্যথা পাবে? আমি ব্যথা পাবো, কারণ ও অনেক শক্ত আমার থেকে। আবার যদি ধরো আমি জারিফকে একটা ঘুষি দিলাম, তাহলে জারিফ ব্যথা পাবে, আমি ব্যথা পাবো না, তাই না? কারণ কি, তার যেই সেলের গঠন বা তার যে গঠন ওইটা একটু ডিফারেন্ট। তো এখন দেখো এই যে প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেল কোন দিক দিয়ে একটা থেকে ডিফারেন্ট, আমরা এটা একটু জেনে নিই। এটা হচ্ছে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে চারপাশে সেল মেমব্রেন তো আছেই, সেল মেমব্রেনের বাইরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি? আরো একটা মোটা আবরণ থাকে। দেখো এই মোটা আবরণটাকে আমরা কি বলতেছি? সেল ওয়াল। এটা দেখো মেমব্রেন মানে কি? জাস্ট একটা পাতলা আবরণ, একটা পাতলা পর্দার মতো, একটা জাস্ট পর্দার মতো পাতলা চিকন, দেখছো না? এটা চিকন, এই দেখো চিকন। কিন্তু যখন আমি সেল ওয়াল ব্যবহার করতেছি, সেল ওয়ালটা দেখো কত মোটা, ফলে তার সেলটা আরো বেশি স্ট্রং। তাহলে সেল ওয়াল পাচ্ছি কি, যে তার উপর দেখো এই সেল ওয়ালটা চারপাশ জুড়ে আছে, অর্থাৎ এটা ভিতরে সবকিছু যা কিছু আছে, যত সেল অর্গানিজম আছে বাইরের থেকে প্রোটেক্ট করতেছে। এছাড়াও এটাকে সেলের একটা স্পেসিফিক সাইজ দিচ্ছে, শেপ দিচ্ছে। এটা কোন শেপ বলো তো? এটা কেমন লাগতেছে? কোন শেপের মতো লাগতেছে? স্কোয়ার টাইপের একটা সেল। এটা একটা স্কোয়ার টাইপের সেল। এই সেলের যে শেপ, এটাও দিছে হচ্ছে তোমার সেল ওয়াল। এটাতে ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। এরপর দেখো আরো কিছু ডিফারেন্স আছে, আমরা একটু পরে পড়বো। সেটা হচ্ছে এখানে একটা দেখবা বিশাল করে ভ্যাকিউল আছে, যেটা আমাদের অ্যানিমাল সেলে থাকে না, থাকলেও সেটা খুবই ছোট। তবে আমরা একটু বই দেখি। স্যার, হ্যাঁ, এনিমাল সেল এন্ড হিউম্যান সেল কি সেম? অ্যানিমাল সেল আর কি বলছো? মানে যেটা আমাদের না, সেল। এইটাই তো বলতেছি, আমাদের সেলের সাথে ওদের সেলের মধ্যে কি কি ডিফারেন্স আছে এটা বলবো। যে সেল তো সবগুলাতেই আছে, তাই না? সবগুলা জিনিস, যতগুলো এনিমেল প্ল্যান্টস আছে সবগুলোই হচ্ছে তোমার সেল দ্বারা গঠিত, কিন্তু
কেন আমরা এরকম হয়েছি, আমরা মানুষ হইছি, কেন তারা তোমার প্ল্যান্টস হইছে, বা আমরা এনিমেল তারা প্ল্যান্টস, কেন এটা হইছে, বা কেন তারা ডিফারেন্ট, এই ডিফারেন্সটাই আমরা এখন পড়বো। সেলের মধ্যে কি ধরনের ডিফারেন্স আছে, যেমন ধরো আমরা এখানে একটা বলে ফেলছি যে ওদের সেলে সেল ওয়াল থাকে যেটা আমাদের সেলে থাকে না, আবার ওদের সেলে ভ্যাকিউল থাকে যেটা আমাদের সেলে থাকে না, বা থাকলেও সেটা খুবই ছোট, মানে নাই বললেই চলে। আমাদের আবার সেলে প্লাস্টিক নাই। ওদের সেলে প্লাস্টিক থাকে যেটা আমাদের সেলে থাকে না, ফলে আমাদের যেসব কাজ আছে সবগুলোই ওদের থেকে আলাদা হয়ে গেল, অনেক কিছু কাজই ওরা আলাদাভাবে করতে পারে। তেমনি আমাদের কিন্তু শুধুমাত্র একটা সেল বা সব সেল একই ধরনের তাও না, আমাদের বডিতে যে অনেক 37 ট্রিলিয়ন সেল আছে, ওগুলোর মধ্যে তোমার ডিফারেন্স আছে, একটা সেল আরেকটা সেল থেকে ডিফারেন্ট হইতে পারে। যখন অনেকগুলো সেম টাইপের সেল সেম টাইপের কাজ করে তখন ওইটা পুরোটাকে আমরা বলতেছি টিস্যু। এটা আমি একটু আগেই তোমাদেরকে বলে দিছি, সেম টাইপের সেল একসাথে আছে, সেম টাইপের কাজ করতেছে, ওইটাকে টিস্যু বলতেছি। যেমন ধরো ওর চোখ থেকে যদি আমি, বা আই থেকে যদি আমি সেল নিই বা টিস্যু নিই, তখন আমি মাইক্রোস্কোপে দেখবো এরকম অনেকগুলো সেম টাইপের সেল। আবার যখন আমি তার স্কিন থেকে একটা নিব, তারপর সেটা মাইক্রোস্কোপে দেখবো, তখনও দেখবো যে একই ধরনের অনেকগুলা সেল আছে। কিন্তু চোখ থেকে যে সেলটা নিছি, স্কিন থেকে যে সেলটা নিছি, ওই দুইটার মধ্যে আবার তোমার ডিফারেন্স থাকবে। সেটা কি ধরনের ডিফারেন্স হইতে পারে, সেটা হইতে পারে তোমার শেপের ডিফারেন্স হইতে পারে, সাইজের ডিফারেন্স হইতে পারে, কোনোটা বড় হতে পারে, কোনোটা ছোট হতে পারে, কোনোটা মানে সাইজের ডিফারেন্স হবে, শেপের ডিফারেন্স হবে। এমন হবে না যে চোখে তার প্লাস্টিক আছে, হাতে স্কিনে প্লাস্টিক নাই। চোখে প্লাস্টিক থাকলে তো জারিফ চোখ দিয়ে খাবার প্রডিউস করতে পারতো, তার তো আর খাদ্য নিতে হইতো না, তাই না জারিফ? Yes, sir. ইয়েস স্যার, খুব মজা পাইছে এটাতে। আচ্ছা যাই হোক, এটাই হচ্ছে আমাদের সেলের ডিফারেন্সের কারণে আমরা এই ধরনের হয়, মানে এক একটা সেল জাস্ট যেহেতু প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা, তাদের ফাংশনও আলাদা। তাহলে আমরা মোটামুটি সেল কি জিনিস এটা একটা বেসিক আইডিয়া তোমাদেরকে দিতে পারছি। এবার আমরা একটু বইটা দেখে নিই, বইয়ে কি এক্সট্রা কোনো ইনফরমেশন তোমাদেরকে দিছে কিনা। নিউক্লিয়াসকে আমি ব্রেন বলছি, কেন বলতেছি এগুলো একটু দেখে নিই। দেখো, each plant and animal cell has three main structures: nucleus, cell, plasma membrane, cell or plasma membrane or cytoplasm। এই তিনটা আমরা পড়ে ফেলছি। আর এরপর হচ্ছে একটা এক্সেপশন আছে, সেটা কি বলতেছি, ব্যাকটেরিয়াল সেলে অর্গানাইজ নিউক্লিয়াস থাকে না। অর্গানাইজ নিউক্লিয়াস মানে কি, সায়েন্টিস্টরা যখন সেলটা আবিষ্কার করছে, সেলটা দেখছে, সেলে দেখছে নিউক্লিয়াস আছে, তখন তারা আরো জুম করছে, তারা মাইক্রোস্কোপ দিয়ে আরো জুম করছে, আরো জুম করে দেখে যে এই নিউক্লিয়াসের মধ্যে আরো অনেক কিছু আছে, নিউক্লিয়ার এনভলভ আছে, নিউক্লিওপ্লাজম আছে, যেগুলো তোমাদের বই লেখা নাই, ওই জন্য আমি এখনই আর ডিসকাস করতেছি না। ওইটা নিউক্লিয়াসের মধ্যে আরো অনেক কিছু আছে। তো ব্যাকটেরিয়ার মধ্যে যে নিউক্লিয়াসটা পাইছে ওইটাতে সবকিছু প্রপারলি নাই। জেনারেলি একটা অ্যানিমেল সেল এন্ড প্ল্যান্ট সেলে যে ধরনের নিউক্লিয়াস আমরা প্রপারলি পাই, ব্যাকটেরিয়াতে প্রপারলি ওই নিউক্লিয়াসটা পাই না। তাই এটাকে বলতেছে যে এই ব্যাকটেরিয়াল সেলে যে নিউক্লিয়াস আছে ওইটা অর্গানাইজড না, দ্যাটস এ নিউক্লিয়াস ইজ নট অর্গানাইজড। এই লাইনটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। এবারে দেখি যে নিউক্লিয়াস ইজ ইউজুয়ালি কিরকম হয়, রাউন্ড অথবা ওভাল হয়। নিউক্লিয়াস কিন্তু তোমার স্কোয়ার লিখা নাই, জেনারেলি এটা হয় কি রাউন্ড অর ওভাল। আর আমি এটা বলছি কি যে নিয়ার দ্য সেন্টার অফ দ্য সেল। একটু আগে আমি বলছিলাম যে সবসময় নিউক্লিয়াস সেন্টারে থাকবে তা কিন্তু না, নিউক্লিয়াস পেরিফেরালিও থাকতে পারে। তো এইগুলা সবগুলো আমাদের আর কথা বলা হয়ে গেছে। নিউক্লিয়াস অ্যাক্টস এজ দ্য কন্ট্রোল সেন্টার অফ এ সেল, এটাও আমরা বলে ফেলছি। জাস্ট এজ দ্য ব্রেন অফ আওয়ার বডি, এটাও আমরা বলে ফেলছি। অল দ্য নেসেসারি ইনফরমেশন, মানে নিউক্লিয়াসে সবগুলা নেসেসারি ইনফরমেশন থাকে। সো দ্য নিউক্লিয়াস ইজ দ্য সেন্টার অফ অল দ্য ওয়ার্ক অফ দ্য সেল। এখন সেল ডিভাইডেশন থেকে, একটা সেল থেকে দুইটা সেল তৈরি হওয়া, একটা সেল থেকে দুইটা সেল প্রডিউস হওয়া, তা এগুলো সবকিছু কন্ট্রোল হয় এই যে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে, ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশন গুলো লেখা থাকে ওগুলোর মাধ্যমে। এখন দেখো নিউক্লিয়াসের ফাংশনের মধ্যে এই কয়েকটা লাইন খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জানতে হবে। দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট অফ অল বায়োলজিক্যাল ফাংশনস ইনক্লুডিং সেল গ্রোথ, সেল বড় হচ্ছে, সেল একটা থেকে দুইটা হচ্ছে, এগুলা ইট ইজ স্টোরড ইন ডিএনএ ইনসাইড দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে ছোট ছোট দেখবা পেছনে পেছনে অনেক কিছু থাকে, ওইখানের মধ্যে ডিএনএ থাকে। ওই ডিএনএ তে তোমার সবকিছু হচ্ছে লেখা থাকে যে তোমার সেল কখন কয়টা মানে কয়টা ডিভাইডেশন হবে, তুমি কেমন হবা দেখতে, তোমার চুলের কালার কি হবে, সবকিছু এই যে ডিএনএ এর মধ্যে লেখা থাকে। এবং তোমার বিহেভিয়ার কেমন হবে ইভেন কি এটা পর্যন্ত অনেকটা কন্ট্রোল থাকে এখানের মধ্যে লেখা থাকে। তুমি দেখতে কার মতো হয়েছে, তোমার বাবার মতো হয়েছো কিনা, তোমার দাদার মতো হয়েছো কিনা, তুমি তোমার বাবার মতো চুপচাপ কিনা, এই ধরনের কিছু
যেই স্পেসিফিকেশন থাকে মানুষের, ওগুলো সবগুলো আসে কি এই যে ডিএনএ এর মাধ্যমে আসে। তাহলে আমরা অনেক কিছুই আলোচনা করে ফেলছি, এক্সট্রা অনেক কিছুই করে ফেলছি। এছাড়াও বইয়ে কি আছে এটা একটু আমরা দেখিনি। দ্য নিউক্লিয়াস হ্যাজ ইটস ওন মেমব্রেন, নিউক্লিয়াসের নিজেরই চারপাশে একটা আলাদা মেমব্রেন থাকে, হুইচ সেপারেটস ইট ফ্রম দ্য সাইটোপ্লাজম। এই যে এখানে এগুলো সবগুলো সাইটোপ্লাজম বলছি না, নিউক্লিয়াসের চারপাশে যে মেমব্রেনটা আছে ওইটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সেপারেট করতেছে। এই সিম্পল একটা কথা বলছেন। দ্য সেল মেমব্রেন সারাউন্ডস দ্য সেল এন্ড কন্ট্রোলস দ্য মুভমেন্ট। এই যে এইটা হচ্ছে কি সেল মেমব্রেনের ফাংশন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য সেল মেমব্রেন? সেল মেমব্রেন কি করে? এই যে একটা সেলকে আরেকটা সেল থেকে ডিফারেন্ট করে। দেখো সেলকে কাভারিংস করে আছে সেল মেমব্রেন, সারাউন্ডস দ্য সেল, কন্ট্রোলস দ্য মুভমেন্টস অফ ভেরিয়াস সাবস্টেন্সেস ফ্রম ইনসাইড টু আউটসাইড দ্য সেল। এই যে এখানে সেল, আমি একটু আগে বলছি না প্রত্যেকটা সেল তোমার যে এনার্জি প্রডিউসের জন্য তোমার বিভিন্ন কিছু নেয় আবার কিছু বেরও করে দেয়। তো সেইটা কন্ট্রোল করে কে? এই যে এইটার মধ্য দিয়েই তো তার ঢুকতে হবে। সেলের মধ্যে ঢুকতে হলে তার সেল মেমব্রেন ক্রস করে তো যেতে হবে। তার মানে কোনো কিছু ভিতরে বের হওয়া বা ঢোকা এটা কন্ট্রোল করে কে? সেল মেমব্রেন। দ্য সেল মেমব্রেন অফ এ প্ল্যান্ট ইজ সারাউন্ডেড বাই এ সেল ওয়াল। প্ল্যান্টের সাথে যে ডিফারেন্সটা বলছি সেটা হচ্ছে দেখো যে প্ল্যান্টের সেল মেমব্রেনের বাইরেও সেল ওয়াল থাকে। একটু পর্যন্ত ক্লিয়ার আশা করি সবার। এরপরে দেখো যে প্ল্যান্ট এন্ড অ্যানিমাল সেলস হ্যাভ প্রোটেক্টিভ কাভারিং অ্যারাউন্ড দ্য সাইটোপ্লাজম, এটাকে আমরা সেল মেমব্রেন বলতেছি। সেল মেমব্রেনের বাইরে যেটা থাকবে সেটাকে আমরা বলতেছি কি সেল ওয়াল, এবং সেই সেল ওয়ালটা থাকে প্ল্যান্ট সেলে। এই সেল ওয়াল হয় অনেকটা কি হার্ডার, আর যে সেল মেমব্রেন সেটা হয় কি ফ্লেক্সিবল। সব কথাই আমাদের বলা হয়ে গেছে। সেল মেমব্রেন হয়ে যায় কি ফ্লেক্সিবল, আর সেল ওয়ালটা হার্ডার হয়। এবারে দেখো যে ডিফারেন্ট শেপের হয় সেল ওয়াল। সেল ওয়ালের কারণে সেল ওয়ালের কাজ কি? সেল ওয়ালের কাজ হচ্ছে তোমার শেপ দেয়া, একটু আগে বললাম। তারপর কোনো কিছু ভেতর থেকে বাইরে যাবে কিনা এটাও কন্ট্রোল করা। এখন এই সেল ওয়াল তো আছে, এই সেল ওয়াল কি দ্বারা তোমার মানে কি দিয়ে গঠিত? এটা মেইন কম্পোনেন্টটা কি? সেল ওয়ালের মেজর কম্পোনেন্টটা কি? মেজর কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ। এটার নাম দিছি আমরা সেলুলোজ। যে এইগুলো ছোট ছোট সবুজ কালার যেটা দেখতেছো না, এই সবুজ কালার, এটা তো এমনি জাস্ট কালার দিছে সবুজ কালার। এখানে যে সবুজ কালারটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেলুলোজ, একটা মোটা লেয়ার ক্রিয়েট করছে যেটা সেল ওয়াল প্রডিউস করছে। দেখো এখানে সেলুলোজ, সেলুলোজ ইজ এন ইনএনিমেট এলিমেন্ট দ্যাট প্রোটেক্টস এন্ড শেপস সেল। মানে সেলকে বাইরের কোনো কিছু থেকে প্রোটেক্ট করে এবং সেই সাথে শেপটা দেয়। সেলটা কেমন হবে এটা শেপটা দিচ্ছে কে? সেলুলোজ। সেলুলোজ কি প্রডিউস করছে? সেলুলোজ সেল ওয়াল প্রডিউস করছে। ব্যাপারটা বুঝা গেছে? Yes, sir. সেলুলোজ সেল Yes, ওয়াল sir. প্রডিউস করে, সেল ওয়াল কি করে? সেলের শেপ দেয়। তার মানে সেলুলোজই আলটিমেটলি কি সেলের শেপ দিচ্ছে। এখানে কথাটা ঠিক সেম টাইপ। এবার দেখো দ্য মেইন কম্পোনেন্ট অফ দ্য উড ইজ কি সেলুলোজ। কেন এখানে উডের মেইন কম্পোনেন্ট সেলুলোজ বলছে বলো? এটা হচ্ছে জেনারেল নলেজ, কমন সেন্স। কারণ স্যার wood হলো একটা প্ল্যান্টের মতো স্যার। ওকে, ভেরি গুড। সেল ওয়াল হচ্ছে উড, যেটা উড তো আমরা প্ল্যান্ট থেকে পাচ্ছি। এখন প্ল্যান্টের সেলে কি থাকে? সেল ওয়াল থাকে, যেটা এনিমেল সেলে থাকে না। হ্যাঁ, প্ল্যান্টের সেলে সেল ওয়াল থাকে। সেল ওয়াল কি দ্বারা কম্পোজড অফ কি দিয়ে? দেখো সেল ওয়ালের কম্পোনেন্ট কি? সেলুলোজ। তার মানে উডের মেইন কম্পোনেন্ট কি? সেলুলোজ। ইনডিরেক্টলি সেম হয়ে গেল না? ভেরি ইজি। অনলি প্ল্যান্ট সেলস কন্টেইন সেলুলোজ, এনিমেল সেলস ডোন্ট কন্টেইন সেলুলোজ। এখন সেলের যে এই ধরনের ডিফারেন্ট শেপ সাইজ এগুলা, এই যে যেমন জারিফকে যদি আমি এখানে আঁকছিলাম, যেটা একটু যদি খেয়াল করি যে এখানে ওর শেপটা এরকম হয়েছে কেন? আচ্ছা যাই হোক, এটা একটু সুন্দর হবে ওর শেপটা যদিও। হ্যাঁ এরকমও না, আরো ঠিক আছে, আরো সুন্দর হবে। যাই হোক, আমি ভালো ড্র করি না সেই জন্য এই অবস্থা। যাই হোক, এটা হচ্ছে যাই হোক। এখন সেরকম কেন? কারণ তার মধ্যে একটা স্কেলেটন আছে। স্কেলেটন, এই যে হাড্ডি গুড্ডি সবগুলা দিয়ে কি একটা স্কেলেটন গঠিত, অনেকগুলো বোনস দ্বারা তার এই শেপটা মেনটেন হচ্ছে, তাই না? তার স্কেলেটন যদি এরকম বাঁকা হইতো তাহলেও দেখা যাইতো যে সেও বাঁকা হয়ে গেছে এরকম, তার মাথাটা থাকতো নিচে, এরকম বাঁকা হইতো না সে। এখন সে কেন সোজা? কারণ তার স্কেলেটনটা সোজা। এই অনেকগুলো বোনস নিয়ে একটা স্কেলেটন গঠিত। তার মানে তার শেপটা দিচ্ছে কে এখানে? তার শেপটা দিচ্ছে মেইনলি তার স্কেলেটন, মানে হাড্ডি গুড্ডি বা বোনস নিয়ে গঠিত, যে স্কেলেটনে গঠিত বোনসে তার শেপটা দিচ্ছে। তো তেমনি প্রত্যেকটা সেলেরই শেপটা দেয় হচ্ছে তার কিছু স্কেলেটনের মতোই কিছু জিনিস আছে। এখানে আমরা পিকচারে দেখতে পাচ্ছি না,
যে সাইটোপ্লাজমের এখানে কত টিউবিউলস এর মতো লম্বা লম্বা টিউবিউলস এর মতো দেখতে পাবো, যেগুলা তার যে স্ট্রাকচার ওটা ঠিক রাখতে সহায়তা করে। যার যেমন সোজা হয়ে দাঁড়ায় আছে তার ভার্টিব্রাল কলাম বা তার স্কেলেটনের কারণে, সেলের মধ্যে ওই ধরনের টিউবিউলস গুলো থাকার কারণে সেল স্ট্রংলি তার শেপটা মেনটেন করতে পারে। এখন ওইটাকে আমরা বলতেছি কি, এখানে আমরা দেখবো এই যে মাইক্রোটিউবিউলস, ওইটার নাম আমরা দিছি মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলস এর কারণে শেপটা কি মেনটেইন হয়। তার মানে মাইক্রোটিউবিউলস এর কাজ কি? মাইক্রোটিউবিউলস এর কাজ কি? Sir, maintain So the maintain the মেনটেইন দ্য shape. শেপ অফ দ্য Maintain the সেল। shape. সেল দ্বারা তো একটা টিস্যু গঠিত, অনেকগুলো টিস্যু দিয়ে একটা অর্গান ফর্ম হয়। বুঝা গেছে ব্যাপারটা? Yes, sir. Okay, Yes, sir. ইয়েস স্যার। ঠিক আছে। তাহলে এরপরে আমরা মোটামুটি স্কেলেটন বা কিভাবে গঠিত এটা আমরা জেনে গেছি। মানে একটা সেল কিভাবে তার শেপটা মেনটেন করতেছে ওটাও আমরা জেনে গেছি। তাই তো। আর হচ্ছে তেমন কিছু আমাদের লাগবে না এখানে মোটামুটি। আর ডিফারেন্সটা আমরা তো জানি, তাই না? একটা সেল থেকে, একটা অ্যানিমাল থেকে প্ল্যান্ট সেল কিভাবে প্রডিউস হচ্ছে এটা তো আমরা জানি। ইয়েস স্যার। এরপরে দেখো আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা দেখেছি। সেলস হ্যাভ ডিপেন্ডস অন ওয়ার্ক, ডিফারেন্ট সেল ডিফারেন্ট রকম হয়, কেন হয় তাদের ওয়ার্কের উপর ভিত্তি করে মানে ডিফারেন্ট হয়। প্ল্যান্ট সেলস হ্যাভ লার্জ। আচ্ছা, একটা জিনিস আমরা বাদ দিছি, সেটা হচ্ছে ভ্যাকিউল। ভ্যাকিউল পড়ছিলাম না, যেটা আমি বলছিলাম শুধুমাত্র প্ল্যান্ট সেলে থাকে কিন্তু অ্যানিমেল সেলে থাকে না। এখন এই প্ল্যান্ট সেলে যে ভ্যাকিউল থাকে, ভ্যাকিউলের কাজ কি? এই যে একটা বড় একটা ভ্যাকিউল, ভ্যাকিউল মানে হচ্ছে বিশাল স্পেস, এটা খালি জায়গা, একটা গহ্বরের মতো জায়গা, এটাকে ভ্যাকিউল বলা হয়। ভ্যাকিউলের মেইন কাজ হচ্ছে, আচ্ছা একটু মিনিট হোল্ড করো, আমি একটু কথা আসছে। ওকে, তোমরা কি শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে, Yes, sir. আচ্ছা তাহলে আমরা এখন পড়তেছিলাম হচ্ছে ভ্যাকিউলস, যেটা শুধুমাত্র আমি বলছি মেইনলি প্ল্যান্ট সেলে থাকে, অ্যানিমাল সেলে আমরা পাই না। ভ্যাকিউলের মেইন কাজ কি? ভ্যাকিউলের মেইন কাজ হচ্ছে এই যে এটা এত বড় একটা খালি জায়গা সেলের মধ্যে, এত বড় জায়গাটা কেন দিছে? এই খালি জায়গাটা দিছে হচ্ছে, দেখো, ইট ইজ এ লার্জ স্পেস কল্ড ভ্যাকিউল হোয়ার ওয়াটার, ওয়েস্ট এন্ড ফুড আর স্টোরড। অর্থাৎ এখানে ফুড, ওয়াটার, ওয়েস্ট এগুলা স্টোরড থাকে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। এখন দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে শুধুমাত্র এটা এই যে স্টোর করে তাই না, আরেকটা কাজ করে, সেটা হচ্ছে প্ল্যান্টকে এটা স্ট্রেইট রাখতে হেল্প করে। ইট হেল্পস দ্য প্ল্যান্ট কিপ আপ স্ট্রেইট, মানে স্ট্রেইট থাকতে, আপরাইট পজিশনে থাকতে হেল্প করে। এখন যদি ভ্যাকিউলে তোমার ডিহাইড্রেশন ঘটে বা ওয়াটার যদি না থাকে, এনাফ ওয়াটার যদি না থাকে, অর্থাৎ ডিহাইড্রেশন মানে কি? অর্থাৎ এনাফ ওয়াটার নেই, ডেফিসিয়েন্সি অফ এনাফ ওয়াটার. So in case of dehydration in the vacuole, the plant falls down. মানে প্ল্যান্টসটা যে আমরা দেখি গাছ যে সোজা দাঁড়ায় আছে, তখন এটা আস্তে করে বাঁকা হয়ে পড়ে যাবে। অর্থাৎ আমরা অনেক গাছ দেখি না যে মনে হচ্ছে মারা যাবে, এই ধরনের গাছ বাঁকা হয়ে গেছে। ওটা কেন হয়? এই যে পানির অভাবে হচ্ছে। ভ্যাকিউলে পানির অভাব থাকলে এইভাবে হতে পারে। এছাড়াও তো আমরা বলছিলাম যে সেল একটা, প্রত্যেকটা অর্গানিজমই অনেকগুলো মাল্টিসেল দ্বারা গঠিত। প্রত্যেকটা সেল আবার ডিফারেন্ট কাজ করে থাকে, আবার অনেকগুলো সেল একই ধরনের কাজ করলে ওগুলা দ্বারা এই যে সেম কথাগুলো এখানে বলছে। রেদার অফেন এ গ্রুপ অফ সেলস আর এঙ্গেজ ইন এ স্পেসিফিক টাস্ক। একটা সেম স্পেসিফিক টাস্ক যদি করে থাকে, তখন আমরা সেটাকে কি বলবো? সেলস দ্যাট লুক সেম এন্ড পার্টিসিপেট ইন দ্য সেম অ্যাক্টিভিটি আর কল্ড টিস্যুস। তাহলে টিস্যুস কাকে বলে? সেলস দ্যাট লুক সেম, একই ধরনের, সেম টাইপ, এন্ড participate in the same activity are called tissues. এখন different tissues are named on the basis of work. এখন আমরা এক একটা টিস্যুকে এক এক ধরনের নাম দিব তাদের কাজের উপর বেস করে, কোন ধরনের কাজ করতেছে এটার উপর। যেমন আমরা যদি বলি যে ব্রেইন টিস্যু বলতে কি, ব্রেইনের ক্ষেত্রেও একটা ব্রেইনের ক্ষেত্রেও কাজ করে বিভিন্ন সেল। আবার মাসল আছে, স্কিন আছে, দেখো বোনস, ব্লাড, নার্ভস, ডিফারেন্ট টাইপস অফ টিস্যুস। তাহলে এগুলো কি? নার্ভস। এখন আবার এখানে তো শুধুমাত্র তোমার টিস্যুস এর নাম দিছে, আমরা কিন্তু সেলেরও আলাদা আলাদা নাম দিই। যেমন তোমার এই যে নার্ভস এর ক্ষেত্রে যে টিস্যুস গুলা বলতেছি, নার্ভস এর ক্ষেত্রে যে সেল আছে, ওই সেলের নাম,
ওই সেলের নাম হচ্ছে নিউরন। আমরা ব্রেইনের যে সেলগুলো থাকে ওগুলাকে নাম দিই হচ্ছে নিউরন। আবার তোমার ধরো যে লিভার আছে না, আমরা যেটা লিভার আমাদের অ্যাবডোমিনাল এরিয়াতে থাকে, লিভারের সেলকে আমরা নাম দিই হচ্ছে হ্যাপাটোসাইটস। এই যে হ্যাপাটোসাইট এবং নিউরন দুইটার কাজ কিন্তু আবার আলাদা, দুইটার শেপও আলাদা। কিন্তু যখন লিভারের থেকে তুমি কোনো টিস্যু নিবা তখন দেখবা ওই টিস্যুতে সবগুলাই হ্যাপাটোসাইট, সবগুলাই সেম কাজ করতেছে। আবার যখন তুমি ব্রেইন থেকে টিস্যু নিবা তখন দেখবা যে ব্রেনের সবগুলাই ওখানে কি নিউরন, সবগুলাই সেম টাইপ কাজ করতেছে। তার মানে এক একটা অর্গান থেকে আমরা এক এক ধরনের টিস্যু পাবো, এবং টিস্যুর এই বিভিন্ন ডিফারেন্ট টিস্যুর মধ্যে যে সেলগুলো পাবো ওগুলো একটা একটা থেকে ডিফারেন্ট। এরপরে দেখো, ইচ অফ দিস ইজ মেড আপ অফ ডিফারেন্ট টাইপস অফ সেল। প্রত্যেকটা টিস্যু ডিফারেন্ট টাইপস অফ সেল দ্বারা গঠিত, কনসিস্ট করে। এখন দেখো যে দিস ফর্ম করে, দিস সেলস আর ইনভলভড ইন স্পেসিফিক ফাংশন অফ দ্য অর্গানিজম। ইউনিসেলুলার অর্গানিজম আর মাচ লাইক লার্জ মাল্টিসেলুলার অর্গানিজম ইন টার্মস অফ ফাংশন। Every cell has all such structures that help a whole organism to survive. এখন আমাদের একটা ছোট্ট করে এটা একটু পড়ে নিতে হবে। তোমরা এটা মেইনলি এখানে যে ডেসক্রিপশনটা আছে এটা অবশ্যই নিজেরা পড়ে নিবা, যে এখন আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ দি অর্গানিজম, একটা অর্গানিজমের ক্ষেত্রে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, তখন মানে একটা অর্গানিজম তো সার্ভাইভ করতে হয় বিভিন্ন ডিফারেন্ট ওয়েদার বা ডিফারেন্ট ক্লাইমেটে তাকে সার্ভাইভ করতে হয়। তো তাকে কোন কোন যে স্পেসিফিকেশন বা ক্যারেক্টারিস্টিক্স গুলো তার থাকা লাগবে যেটার মাধ্যমে সে সার্ভাইভ করতে পারে, সেইগুলো আমরা জেনে নিব, যেগুলো মাস্ট থাকতে হবে। যে অ্যাকোয়ারিং এন্ড ইউজিং এনার্জি, একটা তোমার অর্গানিজমকে অবশ্যই এনার্জি অ্যাকোয়ার করতে হবে এবং সেই এনার্জিটা ইউজ করতে জানতে হবে। সেই এনার্জিটা ইউজ করে সে তার ডেইলি লাইফের যে কাজগুলো আছে ওগুলো করবে। যেমন আমি যে তোমাদের সাথে এখন কথা বলতেছি, অবশ্যই আমার এনার্জি কি ইউজ হচ্ছে না। এই যে আমি যে একটা অ্যানিমাল বা আমি যে একটা কিছু, এটার একটা প্রুফ হচ্ছে এটা আমার সেলগুলো যে এখন লাইফ, এটাই হচ্ছে একটা যে এক্সাম্পল। কারণ আমি আমার এনার্জি নিচ্ছি, এনার্জি নিয়ে সেটা ইউজ করে আমার তোমাদের সাথে কথা বলতেছি, মানে সেটা হচ্ছে আমার একটা এক্সাম্পল, মানে একটা ক্যারেক্টারিস্টিক্স। দেখো, acquiring and using energy. Every living organism needs energy to perform their biological functions. Plants, এখন আমি তোমাদেরকে আগে বলছি যে আমাদের সেলে প্লাস্টিক নেই বা আমরা ফটোসিনথেসিস করতে পারি না। ফটোসিনথেসিস করতে পারে কে? ফটোসিনথেসিস করে শুধুমাত্র প্ল্যান্টস কি করে? সানলাইট ইউজ করে। তারপরে সানলাইট তো সূর্য থেকে আসতেছে, সান থেকে আসতেছে। তারপরে যে ওয়েদার আছে বা আমাদের যে এনভায়রনমেন্ট থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে সে ফুড প্রডিউস করে। ওই ফুড বা ওই যে ফ্রুটস গুলো আমরা হিউম্যান বা অ্যানিমালসরা গাছ থেকে বা প্ল্যান্ট থেকে নিয়ে খাই, তারপর আমরাও এনার্জি এভাবে পাই। তার মানে আমরা ইনডাইরেক্টলি এনার্জিটা পাচ্ছি। So plants absorb energy from the sunlight, convert it into the food. Animals receive energy from plants and other organisms. এবার হচ্ছে ব্রিডিং, মানে একটা এক প্রজন্ম থেকে অন্য এক জেনারেশন থেকে অন্য জেনারেশন প্রডিউস করা। যেমন আমার তোমার পিতামাতা থেকে তুমি আসছো, তার দাদা দাদি থেকে তোমার পিতামাতা আসছে, তোমার দাদা দাদি থেকে। এইটা হচ্ছে একটা অ্যানিমাল বা একটা যদি আমরা অর্গানিজম নিয়ে কথা বলি, তার সেটা অবশ্যই ব্রিডিং অ্যাবিলিটিটা থাকতে হবে, নাহলে তো সে আর এক জেনারেশন পরে বিলুপ্ত হয়ে যাবে। বা দেখো, এখানে organisms are capable of breeding and reproducing themselves. Many multicellular organisms such as rats needs father and mother to be born. Each of the parents provides a special cell. Two special cells combine to form a new cell. এই নিউ সেলটাকে আমরা জেনারেলি হিউম্যানের ক্ষেত্রে বলি জাইগোট, যেটা এখানে লাগবে না। This cell later evolve into new animal with the characteristics of its parents. প্রত্যেকটা জেনারেশন মানে কি স্যার? বুঝি নাই। জেনারেশন মানে জেনারেশন মানে হচ্ছে যে প্রজন্ম যেটাকে বলে। যেমন তোমার আগে তোমার ফাদার এন্ড মাদার আসছে, তোমার ফাদার এন্ড মাদারের আগে আসছে কে? তোমার গ্র্যান্ড প্যারেন্টস। তো তোমার ফাদার এন্ড মাদার্স হচ্ছে একটা জেনারেশন, তারপর হচ্ছে তাদের পিতা মাতা মানে তাদের প্যারেন্টস গুলো, মানে হচ্ছে তোমার গ্র্যান্ড প্যারেন্টসরা হচ্ছে আরেকটা জেনারেশন, তুমি আবার একটা নতুন জেনারেশন। এবার ওয়ান বাই ওয়ান জেনারেশন নতুন নতুন আসতে থাকে। বুঝতে পারছো ব্যাপারটা? ইয়েস স্যার। ওকে, সো ফার্স্টের দিকে যেটা হয় সেটা হচ্ছে ছোট্ট দুইটা সেল দিয়ে একটা নতুন সেল ফর্ম। ওই ছোট্ট সেলটা বারবার ডিভাইডেশনের মাধ্যমে একটা পুরো আস্ত মানুষ বা একটা অ্যানিমেল ক্রিয়েট করে ফেলে। সো সেল ডিভাইডেশন খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য।
এবারে তাহলে আমরা দুইটা মেইন ক্যারেক্টারিস্টিক পেলাম, একটা হচ্ছে ব্রিডিং, একটা হচ্ছে অ্যাকোয়ারিং এন্ড ইউজিং এনার্জি। এরপর 3 নাম্বার বা থার্ড যেই ক্যারেক্টারিস্টিক আমাদের থাকতে হবে সেটা হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, তুমি তুমি এনার্জি নিচ্ছ, এনার্জি ইউজ করতেছো, কিন্তু সেটার জন্য তোমার মধ্যে কিছু হচ্ছে না, তাহলে হবে না। তোমার মধ্যে অবশ্যই গ্রোথ হতে হবে, একটা ডেভেলপমেন্ট হতে হবে, সেটা হয় মেন্টাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট তোমার কন্টিনিউয়াসলি হতে হবে। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিছে, যেটা হচ্ছে a seed becomes a full-fledged plant through germination and growth like the pea in the picture. দেখো ছোট 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 আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। তো each organism has a specific life cycle that changes হ্যাঁ its size, shape, mobility and eating habits. মানে প্রত্যেকটা স্পেসিফিক লাইফ সাইকেলে এটা সাইজ, শেপ, মোবিলিটি, ইটিং হ্যাবিটস এগুলো চেঞ্জ হতে পারে। তার মানে আমাদের থার্ড নাম্বার যে ক্যারেক্টারিস্টিক্স আমাদের কি গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, তার সাইজটা বড় হতে হবে। মানে ডিফেন্স লাইফে যেমন ধরো তুমি 1 বছর বয়সে যে যতটুকু সাইজের ছিল, যত ওজন ছিল তোমার এখন অবশ্যই তোমার সাইজ বড় হয়ে গেছে, আগের চেয়ে ওজন বেড়ে গেছে। এই যে এটা হচ্ছে তোমার কেন হচ্ছে, কারণ তোমার সেলগুলো ডিভাইডেশন হচ্ছে, একটা সেল থেকে দুইটা সেল, দুইটা সেল থেকে 4টা সেল, এবার কন্টিনিউয়াসলি প্রোডাকশন হতে আছে, ফলে তোমার ডেভেলপমেন্ট হচ্ছে, তোমার গ্রোথ হচ্ছে, তোমার বডির গ্রোথ হচ্ছে। মানে এটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিজম। তারপর এটা দেখো রেসপন্স টু দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের সাথে তোমার রেসপন্সটা থাকতে হবে। আমরা এখানে দেখি যে ইভেন সিম্পল অর্গানিজম আর ইউনিসেলুলার অর্গানিজম আর রেসপন্স টু দ্য এনভায়রনমেন্ট। Have you ever noticed that an earthworm is touched, it involves its body? মানে যখন তুমি এটা আর্থওয়ার্মকে টাচ করবা, আস্তে আস্তে এটা করে কি নিজের বডিকে আরো ছোট করে ফেলে, মানে আরো চিকন করে ফেলে, ইনভলভড করে ফেলে। এবারে দেখো যে the same thing applies to the leaves of the লজ্জাবতী। তোমরা লজ্জাবতী গাছ দেখছো না, Yes, sir. যে টাচ করলে সাথে সাথে পাতাগুলো আস্তে করে ছোট ছোট হয়ে বন্ধ হয়ে যায়। যায়। সেম যে Yes, sir. রেসপন্স টু দ্য এনভায়রনমেন্ট, এটা হচ্ছে তুমি টাচ করছো দেখেই কিন্তু হয়েছে, সেটা কিন্তু এমনিতে ওপেন ছিল, তুমি যখন টাচ করছো সাথে সাথে এটা ক্লোজ হয়ে যায়। ওটা কি ওর এনভায়রনমেন্টের প্রতি এটা ওর রেসপন্স। যেমন আমার হাতে যদি কোনো একটা আগুন লাগে, আমি সাথে সাথে হাতটা সরাই ফেলবো না? অবশ্যই Yes, সরাই ফেলবো, কারণ এটা হচ্ছে আমার এনভায়রনমেন্টের প্রতি রেসপন্স, আমার নিজেকে সেফটির জন্য। Some plants such as sunflower turn their faces to the sun. Sunflower নামটা কি দেখছো, যে সানের দিকে সে সবসময় মুখ করে থাকে, সানের দিকে তার মুখটা থাকে। So some plants such as sunflower turn their faces to the sun to absorb more sunlight. আচ্ছা তো স্যার, আমাদের আজকে আমরা ক্লাসে যখন একটা নতুন জায়গায় যাই, মানে এখন তো আমাদের এই ইয়াটা মানে গরম যে সিজন, সেই হ্যাঁ সিজন তো আমরা নর্মালি থাকতে পারি, কিন্তু যদি আমরা অন্য একটা দেশে যাই, হ্যাঁ সেখানে ঠান্ডা বা গরম আমাদের স্যুট হয় না কেন? আমাদের স্যুট হয় না বলতে, হঠাৎ করে যদি তুমি যাও, তোমার সেলগুলো তো অলরেডি বা তোমার বডি তো অলরেডি একটা টেম্পারেচারে অভ্যস্ত হয়ে গেছে, তাই না, অলরেডি ইউজ টু হয়ে গেছে একটা টেম্পারেচারে। তখন তোমার বডি ওই যে তুমি একটা কোল্ড টেম্পারেচারে গেছো, ওইটার সাথে ইউজ টু হওয়ার জন্য একটু টাইম নেই, যে সে আগে বুঝতে চেষ্টা করে যে কি হচ্ছে বাইরে, যে আমি তো এতদিন একটা গরম পরিবেশে ছিলাম, একটা ওয়ার্ম পরিবেশে ছিলাম, হঠাৎ করে আমি আবার ঠান্ডাতে চলে আসলাম। তখন সে নিজেকে আস্তে আস্তে করে ওইটার সাথে মানে তোমার ইউজ টু করে নেয়, ঠান্ডার যে সিজন ওইটার সাথে নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করে করে ইউজ টু করে নেয়। যেমন দেখবা এখান থেকে যদি মানুষ তোমার ইউরোপ, আমেরিকা, কানাডাতে যায়, যেগুলোতে তোমার বরফ পড়ে, ওখানে গেলে কিন্তু ওরা দ্রুত অসুস্থ হয়ে যায়। দেখবা ওদের ফিভার, তারপর হচ্ছে তোমার সর্দি, এ ধরনের বিভিন্ন ধরনের সিমটমস দেখা যায়। তারা কি করে, যদি বেশি ঠান্ডা পড়ে ওখানে, তাদেরকে কিন্তু একটা আলাদা ইনজেকশন নিতে হয়, তাদের আলাদা একটা ইনজেকশন নিতে হয় টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। তো তোমার বডি হঠাৎ করেই যে খুব বেশি অ্যাডজাস্ট করে ফেলবে এরকমও না, তার বডি অ্যাডজাস্টমেন্টের জন্য একটা টাইমের প্রয়োজন হয়, একটু সামান্য কিছুদিন সময় লাগে, যে আচ্ছা আমি একটা হঠাৎ করে একটা গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় আসছি, বডি অ্যাডজাস্ট হতে সময় নেই, ওই অ্যাডজাস্ট হওয়ার সময়টাতে দেখা যাবে তোমার জ্বর হয়েছে বা সর্দি কাশি এ ধরনের বিভিন্ন কিছু হয়। বুঝতে পারছো আশা করি? Yes, sir. ওকে, আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে ক্লাস হচ্ছে এটুকুই পড়াইছি, নেক্সট ক্লাসে তোমাদের ক্লাসিফিকেশন অফ দ্য অর্গানিজম এটা পড়ানো হবে। আজকে ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? No, No, sir. sir. ওকে, No, আজকে sir. ক্লাসে কারো কোনো প্রবলেম নাই আশা করি। আজকে ক্লাস আমাদের এইটুকুই, সবাই ভালো থাকো। আর আইসিটি বিজিএস যে পড়াটা দিছি ওটা নেক্সট ক্লাসে আমি পড়া ধরবো। ওকে, আল্লাহ হাফেজ। Assalamualaikum, sir. Assalamu alaikum, sir. আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামা এদিকে ল্যাপটপ কম্পিউটারটাকে অফ করে দিব।